তো আজকে আমাদের 0 ক্লাস 1। তো ফার্স্টে আমরা লিখব 0.com লেখার পর এন্টারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। জেরো হচ্ছে একটা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যান্ড এই জেরো সফটওয়্যার প্রতিষ্ঠাতা হচ্ছে জেরো লিমিটেড। এর অর্গানাইজেশনটা নিউজিল্যান্ডে অবস্থিত। জেরো সফটওয়্যার মূলত ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এসব কান্ট্রিতে হচ্ছে মোস্টলি ব্যবহার করে থাকে। আপনি যদি কোনো অস্ট্রেলিয়ান কোনো ক্লায়েন্টের কাজ পান বা ইউকের কোনো ক্লায়েন্টের কাজ পান, দেখবেন যে তারা মোস্টলি জেরো সফটওয়্যারটা ইউজ করে থাকে। তো এখানে কিছু ফিচার্স দেওয়া আছে যে জেরো সফটওয়্যার আমরা কি কি কাজ করতে পারবো। পে বিল করতে পারবো, দেন আমাদের এক্সপেন্স গুলো ক্লেম করতে পারবো, ব্যাংক কানেক্ট করে কাজ করতে পারবো। এক্সপ্লোর অল ফিচার্সে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আরো কি কি ফিচার্স গুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো। এরপর যদি একটু নিচে চলে আসি, এখানে আমাদের প্যাকেজের প্রাইসিং গুলো দেওয়া আছে। এখানে আমরা 3টা প্যাকেজ দেখতে পাচ্ছি, কুইকবুকস আরো বেশি ছিল। একটা হচ্ছে স্টার্টার, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং আরেকটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। তো কুইকবুকসে দেখবেন মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ডিসকাউন্ট থাকে। তো সেই তুলনায় জেরোতে জেরো সফটওয়্যারের ডিসকাউন্ট কম থাকে এবং কুইকবুকস অনলাইন সফটওয়্যারের চাইতে জেরো সফটওয়্যারে সাবস্ক্রিপশন ফিটা কিছুটা বেশি হয়ে থাকে। আমরা একটু প্রাইসিং এ চলে আসি। আচ্ছা, তো প্রাইসিং এ আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা প্যাকেজ আছে, বাট কুইকবুকস আরো বেশি প্যাকেজ ছিল। এখন কোন প্যাকেজের আন্ডারে আমরা কি কি করতে পারবো? এখানে হচ্ছে ডিসকাউন্ট দিয়েছে। ডিসকাউন্ট আমরা $78.30 সেভ করতে পারবো। এখানে যদি অ্যামাউন্ট গুলো দেখেন, এই যে অ্যামাউন্ট গুলো দেওয়া আছে এগুলো কিন্তু কুইকবুকস এর চাইতে অনেক হাই। তো এখানে যদি আমরা চলে আসি, প্রথম আমাদের হচ্ছে স্টার্টার প্যাকেজ। তো স্টার্টার প্যাকেজ আমরা কি কি করতে পারবো? আমরা একদিনে ইনভয়েস সেন্ড করতে পারবো এন্ড কোড করতে পারবো হচ্ছে 20টা, এর বেশি করা যাবে না। এবং 5টা বিল এন্ট্রি করতে পারবো, রিকনসিলেশন করতে পারবো, ক্যাপচার বিলস এন্ড রিসিপ্টস উইথ হাবডক। তো হাবডকটা হচ্ছে কিছুটা ডেক্সটের মতো। দেন শর্ট টার্ম ক্যাশ ফ্লো এন্ড বিজনেস স্ন্যাপশট থাকবে। বাল্ক ব্যাংক রিকনসিলেশন মানে একই টাইমে অনেক বেশি ট্রানজাকশন ক্যাটাগরি করা, মানে বাল্ক আকারে ব্যাংক রিকনসিলেশন করতে পারবো না। দেন আমরা এখানে মাল্টি কারেন্সি ইউজ করতে পারবো না। দেন আমাদের যদি এক্সপেন্স ক্লেম করতে হয় এটা অপশনাল। এটা যদি আমাদেরকে নিতে হয় এটার জন্য আমাদেরকে পার মান্থ $4 পে করতে হবে। আচ্ছা, কুইকবুকস অনলাইন সফটওয়্যার যখন আমরা করেছি আমাদের ক্লেম এক্সপেন্স এটা ছিল না। কুইকবুকস এর যে অ্যাডভান্স যে প্যাকেজটা আছে, অ্যাডভান্স প্যাকেজে কিন্তু এই ফিচার্সটা আছে। এরপর চলে আসি ট্র্যাক প্রজেক্ট। আমরা যদি কোনো প্রজেক্ট ট্র্যাক করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে পার মান্থ $7 পে করতে হবে। অ্যানালিটিক্স প্লাস এটা হচ্ছে অপশনাল এটা, বাট যদি দেখা যায় প্রথমে এখানে অপশনাল দেওয়া আছে, এটার ব্যবহার যখন বাড়বে দেখা যাবে তখন এটার জন্য একটা পেমেন্ট দিতে হবে। তো সফটওয়্যার যখন প্রথম কোনো ফিচার্স গুলো নিয়ে আসে প্রথমে তারা ফ্রি রাখে, মানে মানুষ যেন ব্যবহার করে এটা দেখার জন্য এই ফিচার্সটা কেমন। তো পরবর্তীতে মানুষ যখন ব্যবহার করা শুরু করে দেয় তখন কিন্তু তারা পেমেন্ট স্টার্ট করে। এটা ছিল আমাদের স্টার্টার প্যাকেজ। এখন আমরা এই স্ট্যান্ডার্ডে চলে আসি। এখানে আমরা আনলিমিটেড ইনভয়েস করতে পারবো, কোড করতে পারবো, বিল এন্ট্রি করতে পারবো, দেন হচ্ছে বাল্ক আকারে ব্যাংক রিকনসিলেশন করতে পারবো, বাট আমরা এখানে মাল্টি কারেন্সিটা ইউজ করতে পারবো না। এরপরে যদি আমরা চলে আসি প্রিমিয়াম প্যাকেজে, প্রিমিয়াম প্যাকেজে আমরা সব কাজই করতে পারবো। এরপরে যদি আমাদের কোনো সাপোর্ট প্রয়োজন হয়, এই যে আমরা সাপোর্টে ক্লিক করব, সাপোর্টে ক্লিক করে গেট সাপোর্টে ক্লিক করে আমরা জেরো কাছ থেকে সাপোর্ট নিতে পারবো। তো এই ছিল আমাদের মোটামুটি বেসিক কিছু ইনফরমেশন
এখান থেকে আপনারা চাইলে আরো কিছু স্টাডি করে দেখে দেখে নিতে পারেন। এখন আমরা যখন জেরো সফটওয়্যার শিখব, ফার্স্টে হচ্ছে আমাদের জেরোতে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। অ্যাকাউন্টের আন্ডারে আমরা হচ্ছে কোম্পানিতে কাজ করব। তো এখানে যাদের যাদের জেরো সফটওয়্যার অ্যাকাউন্ট আছে, যেমন আমার অ্যাকাউন্ট আছে, আমি লগ ইনে ক্লিক করব। এবং যাদের এই মুহূর্তে অ্যাকাউন্ট নেই, আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমরা ক্লিক করব ট্রাই জেরো ফর ফ্রি। ট্রাই জেরো ফর ফ্রিতে ক্লিক করার পর আমাদের এখানে ফার্স্ট নেম নিতে হবে। যেমন আমি একটা নেম দিয়ে দিচ্ছি, দেন লাস্ট নেম দিতে হবে, এরপরে মেইল অ্যাড্রেস দিতে হবে এন্ড ফোন নাম্বার দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ফোন নাম্বার আপনি কোনটা দিবেন, এখানে কিন্তু আপনার কোড আসবে। সো আপনি আপনার বাংলাদেশের যে ফোন নাম্বার আছে সেটা দিবেন। এন্ড এখান থেকে আপনাকে কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি কোড অবশ্যই আপনি এই যে বাংলাদেশেরটা সিলেক্ট করবেন। এই যে বিডি সিলেক্ট করেছি। এখান থেকে লোকেশন সিলেক্ট করতে হবে। তো আমরা লোকেশন সিলেক্ট করব বাংলাদেশ। I have read and agreed to the terms of use, privacy notice and other details. Okay. Then সিলেক্ট করব I am not a robot. ক্লিক করার পর হচ্ছে আমরা কনফার্মেশনে ক্লিক করব। এরপর আমাদের কাছে একটা মেইল যাবে, আমরা মেইলের যে লিংক আছে লিংকে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে এসে রিলোড দিবেন, আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো কুইকবুকসে যখন আমরা অ্যাকাউন্ট ওপেন করতে গিয়েছি, আমাদের প্রথম চান্সেই হয়নি, অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। বাট জেরো সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু আপনারা এই ইস্যুগুলো ফেস করবেন না, আপনাদের অনেক ইজিলি অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, তো আমি করব এই পার্টটা স্কিপ করব, আমি ব্যাকে চলে যাচ্ছি। আপনাদের যাদের যাদের অ্যাকাউন্ট নেই, ফার্স্টে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনারা ক্লিক করবেন ট্রাই জেরো ফর ফ্রি, এবং যাদের যাদের অ্যাকাউন্ট আছে আমরা লগ ইনে ক্লিক করব। ফার্স্ট আমি লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার মেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে নিব, তারপর আমি লগ ইনে ক্লিক করব। তো ফার্স্টে আমার সামনে এমন একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমার আগের কোম্পানি ছিল, যেগুলো এক্সপায়ার হয়ে গিয়েছে। তো ফার্স্ট আমি অ্যাড অ্যান অর্গানাইজেশনে ক্লিক করব। অ্যাড অ্যান অর্গানাইজেশনে ক্লিক করার পর আমাকে প্রথমে বিজনেস নেম দিতে হবে, ইন্ডাস্ট্রি দিতে হবে, কান্ট্রি দিতে হবে। এখানে বলে রাখি, আমরা যখন কুইকবুকসে কোনো নতুন করে কোম্পানি ক্রিয়েট করি, তখন ফার্স্টে কি হয়, কোম্পানি ক্রিয়েটের লিঙ্কে যাই, এরপরে কিন্তু হচ্ছে আমরা লগ ইন করি। বাট জেরো সফটওয়্যার এবং আদার্স কিছু সফটওয়্যার আছে, সেগুলোতে প্রথমে লগ ইন করতে হয়। প্রথমে লগ ইন করে এরপর হচ্ছে কোম্পানি ক্রিয়েট করতে পারবো। আর কুইকবুকস অনলাইন সফটওয়্যারে বিফোর লগ ইন হচ্ছে কোম্পানি ক্রিয়েট করার জন্য যে যে স্টেপ বা প্রসেসগুলো আছে সেগুলো করতে হয়। তো কুইকবুকস সফটওয়্যার চাইতে জেরো সফটওয়্যারে কোম্পানি ক্রিয়েট করার প্রসেসটা অনেকটা ইজি। তো এখানে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে অবশ্যই আমরা নিজেদের মতো করে ইনফরমেশন এন্ট্রি করতে পারবো না, ক্লায়েন্ট আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করবে এবং আমরা সেই ইনফরমেশনগুলো এন্ট্রি করব। এখন চলে যাচ্ছি ক্লায়েন্টের ইনফরমেশনে। ফার্স্ট আমার কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেড। কোম্পানি হচ্ছে কবে স্টার্ট হয়ে দেওয়া আছে, কোম্পানির অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার, ওয়েবসাইট, কোম্পানি টাইপ হচ্ছে পার্টনারশিপ, ইন্ডাস্ট্রি, তারা কম্পিউটার সেল করে থাকে এবং এই রিলেটেড সার্ভিসগুলো তারা প্রোভাইড করে থাকে। তো ফার্স্টে আমি কোম্পানির নেমটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। অ্যান্ড দেন আমরা আমাদের হচ্ছে নাম লিখব।
দেন ব্যাচ নাম্বার লিখতে হবে। ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে। এখন আমি এখানে ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি, এখানে কম্পিউটার সেল করা হয় এবং সার্ভিস প্রোভাইড করা হয়। সেক্ষেত্রে আমি কোনটা সিলেক্ট করব? আমরা সবচাইতে কাছাকাছি যেটা পাই সেটা সিলেক্ট করব। তো আমি দেখি সবচাইতে কাছাকাছি কোনটা আছে। আচ্ছা, আমি তো হোলসেল করে থাকি না, আমি এটা সিলেক্ট করলাম। অ্যান্ড তো কাছাকাছি যেটা পাবো সেটা সিলেক্ট করলাম। এখন চলে আসি কান্ট্রি। তো কান্ট্রিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন আমি যদি কান্ট্রি ভুল করি তাহলে কি সেটা এডিট করে চেঞ্জ করা যাবে কিনা? অ্যান্সার হচ্ছে না। আমি যদি একবার কান্ট্রি ভুল করি তাহলে সেটা আমি এডিট করে চেঞ্জ করতে পারবো না। দেখেন, এখানে কান্ট্রি বাংলাদেশ আসার সাথে সাথে আমার এই যে টাইম জোনটা আছে, আমার বাংলাদেশের টাইম জোন চলে এসেছে। প্লাস আমার যে কারেন্সি আছে, এই যে বাংলাদেশি টাকা, এটা চলে এসেছে। এবং আমার যে ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা ছিল বাংলাদেশে সেটা চলে এসেছে 31 ডিসেম্বর। আমি কান্ট্রি চেঞ্জ করার সাথে সাথে আমার টাইম জোন, কারেন্সি এবং ফাইন্যান্সিয়াল ইয়ারটা চেঞ্জ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন কান্ট্রি সিলেক্ট করব? আমাদের ক্লায়েন্ট যেহেতু ইউকে, অবশ্যই আমরা ইউকে সিলেক্ট করব। এই পার্টে এসে কোনো ভুল করা যাবে না। এখানে যদি আপনি ভুল করেন তাহলে এটা এডিট করেও চেঞ্জ করা যাবে না, আপনাকে নতুন করে একটা অর্গানাইজেশন ফুললি ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে আমি ইউকে সিলেক্ট করব। এই যে ইউনাইটেড কিংডম, এই যে সিলেক্ট করার সাথে সাথে আমার টাইম জোন চেঞ্জ হয়ে গিয়েছে এবং লাস্ট ডে অফ ফাইন্যান্সিয়াল ইয়ার 31 মার্চ হচ্ছে ইউকেতে। সো আমার এই যে ফাইন্যান্সিয়াল ইয়ারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, আমার টাইম জোন চেঞ্জ হয়েছে। ডু ইউ হ্যাভ এমপ্লয়েজ? আমি দিলাম ইয়েস। আর ইউ রেজিস্টার্ড ফর ভ্যাট? আমি এখানে ক্লিক করলাম ইয়েস। ক্যালকুলেট ভ্যাট অন মাই ট্রানজাকশন। হোয়াট টুল আর ইউ কারেন্টলি ইউজিং টু রান ইউর বিজনেস? এখান থেকে আপনি একটা সিলেক্ট করতে পারবেন। যেমন আগে আপনি কুইকবুকস ইউজ করতেন, কুইকবুকস থেকে হচ্ছে আপনি এখন জেরো সফটওয়্যারে মুভ করেছেন। এমন হতে পারে না, ক্লায়েন্ট আগে দেখা যায় একটা সফটওয়্যার ইউজ করতে, এখন সে অন্য সফটওয়্যারে চলে যাচ্ছে, অথবা ক্লায়েন্ট কোনো সফটওয়্যার ইউজ করতো না আগে, তো এখন সে তার আগে দেখা যায় গুগল স্প্রেডশিটে সে তার হিসাবগুলো রাখতো, এখন সে চাচ্ছে কোনো সফটওয়্যারে কাজ করার জন্য, তো সে জেরো সফটওয়্যার সিলেক্ট করলো। অনেক সময় কিন্তু ক্লায়েন্টরা আপনাদের কাছ থেকে পরামর্শ পাবে যে আমরা কোন সফটওয়্যারে কাজ করলে ভালো হয়, কোন সফটওয়্যারটা ইউজ করতে পারি। তখন আপনারা ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারবেন যে কোন সফটওয়্যারটা সে ইউজ করতে পারে। অনেক সময় ক্লায়েন্ট জিজ্ঞেস করবে যে এই সফটওয়্যারটা কেন ইউজ করা উচিত, তখন আপনাকে কিছু কোর পয়েন্ট বলতে হবে যে সে ক্লায়েন্ট কেন কুইকবুকস ইউজ করবে অথবা কেন জিরো ইউজ করবে, এর বেনিফিটস গুলো কি কি অনেক সময় বলতে হতে পারে। সো ফার্স্ট আমি সিলেক্ট করলাম। এই পার্টটা ম্যান্ডেটরি না, এটার উপর ভিত্তি করে আমাদের কোনো কিছু জাজ করবে না বা কোনো মেনু বা ফিচার্স চেঞ্জ করবে না। সো আমি স্টার্ট ট্রায়ালে ক্লিক করব। স্টার্ট ট্রায়ালে ক্লিক করার পর এই যে আমার সামনে একটা ড্যাশবোর্ড চলে এসেছে। তো এতদিন আমরা কুইকবুকস অনলাইন সফটওয়্যারে কাজ করেছি। কুইকবুকস অনলাইন সফটওয়্যারের যে ড্যাশবোর্ডটা ছিল সেই ড্যাশবোর্ডটা ছিল একরকম, এবং আমরা যখন জেরো সফটওয়্যার চলে এসেছি এখানে যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি একটু ডিফারেন্ট। এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে 90% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 3 মান্থসের জন্য। তো জেরো সফটওয়্যার ডিসকাউন্ট কম থাকে, কুইকবুকসে বেশি থাকে, সো এটা আমি কেটে দিচ্ছি। এখানে উপরে লেখা আছে ইউ হ্যাভ 30 days লেফট ইন ইউর ট্রায়াল। আপনি যখন একটা ফ্রিতে একটা অর্গানাইজেশন ওপেন করবেন
এটার 30 দিন মেয়াদ থাকবে, 30 দিন পরে মেয়াদ শেষ হয়ে যাবে। তো আপনি যখনই লগ ইন করবেন, আপনার অর্গানাইজেশনে চলে আসবেন বা কোম্পানিতে চলে আসবেন, আপনি এখানে দেখতে পারবেন 90 ডেজ, 20 ডেজ, 10 ডেজ লেফট, এটা উপরে আপনি এখানে দেখতে পারবেন। এবং দেখা যায় কুইকবুকস এর যখন মেয়াদ শেষ হয়ে যায় কোনো কোম্পানির, এরপরও কিন্তু আমরা কুইকবুকস অনলাইন সফটওয়্যারে লগ ইন করতে পারি। হয়তো আমরা কোনো অ্যাক্টিভিটি করতে পারবো না, বাট আমরা রিপোর্টগুলো ডাউনলোড করতে পারি। বাট জেরো সফটওয়্যারে আপনার যদি একবার কোম্পানির মেয়াদ শেষ হয়ে যায়, আপনি সেই কোম্পানিতে আর লগ ইন করতে পারবেন না। যদি আপনাকে লগ ইন করতে হয়, আপনাকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে। সাবস্ক্রিপশন ফি ছাড়া আপনি আর লগ ইন করে কোনো রিপোর্ট ডাউনলোড করতে পারবেন না বা আপনি কোনো ডেটা চেক করতে পারবেন না। সেটা কুইকবুকস অনলাইন সফটওয়্যারে করা যায়, বাট এই জিনিসটা জেরো সফটওয়্যারে করা যায় না। সো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমাদের ড্যাশবোর্ডে কি কি মেনু আছে সেটা ফার্স্টে একটু আমরা দেখে নেই। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে কোম্পানির নেমটা আছে, গ্লোবাল পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেড কোম্পানির নেম দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা একটু নিচে চলে আসি, এখানে হচ্ছে আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, ব্যালেন্স ইন জিরো, স্টেটমেন্ট ব্যালেন্স। আমাদের যেহেতু এই মুহূর্তে কোনো ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করা নেই, এর জন্য আমরা দেখতে পাচ্ছি না। আমরা যখন কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব বা কোনো অ্যাক্টিভিটি করব, তখন আমরা এই সেন্টারে ব্যাংক অ্যাকাউন্ট এবং এক্সিস্টিং যে ব্যালেন্সগুলো আছে সেগুলো দেখতে পারবো। এখানে আমরা দেখতে পারবো ইনভয়েস কি পরিমাণ হচ্ছে ড্রাফটে আছে, অ্যাডিং পেমেন্টে আছে এবং ওভারডিউ আছে। এখান থেকে আমরা দেখতে পারবো হোল্ডার দেন টাইম দেওয়া আছে। এরপর যদি চলে আসি টোটাল ক্যাশ ইন এবং আউট, তো আমার কি পরিমাণ ক্যাশ ইন হয়েছে, আউট হয়েছে সেটা আমরা ড্যাশবোর্ডে দেখতে পারবো। বিলস ইউ নিড টু পে, এখান থেকে কি পরিমাণ বিল ড্রাফটে আছে, অ্যাডিং পেমেন্টে আছে, দেন ওভারডিউতে আছে, সেটা আমরা দেখতে পারবো। দেন এখানে আরেকটা মেনু দেখতে পাচ্ছি, অ্যাকাউন্ট ওয়াচ লিস্ট। সো অ্যাকাউন্ট ওয়াচ লিস্টে মূলত আমরা কি দেখতে পারবো, আমরা যখন চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করি সফটওয়্যারে, আমরা কিছু কিছু চার্ট অফ অ্যাকাউন্টের হেড আমরা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারি। সো কোন হেডগুলো রাখবো, যে হেডগুলো আমার সচরাচর খুব বেশি প্রয়োজন হয়ে থাকে সেগুলো রাখবো। তো রাখলে আমরা আমাদের সেই চার্ট অফ অ্যাকাউন্টের যে ব্যালেন্সগুলো আছে, আমরা আমাদের যে চার্ট অফ অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো আছে সেই ব্যালেন্সগুলো আমরা এখানে দেখতে পারবো। এরপর যদি একটু নিচে চলে আসি, এখানে আরেকটা মেনু আছে। এই মেনুটা হচ্ছে এক্সপেন্স ক্লেম। তো এই এক্সপেন্স ক্লেম মেনুটার কাজ কি, এটা আমরা কুইকবুকস সফটওয়্যারে যদি যাই, কুইকবুকস সফটওয়্যার যে অ্যাডভান্স ফিচার্সটা আছে সেখানে আমরা এই মেনুটা পাবো, বাট আমরা যে এসেনশিয়াল এবং প্লাসে প্র্যাকটিস করেছি সেখানে ছিল না। তো এই এক্সপেন্স ক্লেমের যে কাজটা, এটা কিন্তু আমরা আমাদের কুইকবুকসের এক্সপেন্স সেন্টারে গিয়ে যে এক্সপেন্স রেকর্ড করেছি সেটা কিন্তু আমরা করতে পারবো। তো এখানে আলাদা করে দেওয়ার কারণ কি, তো অনেক সময় দেখা যায় বিভিন্ন অর্গানাইজেশন যারা থাকে, এমপ্লয়াররা যখন জব করে, অর্গানাইজেশনের প্রয়োজনে বা অফিসের প্রয়োজনে তারা বিভিন্ন জায়গায় মিটিং করতে যায় বা ট্রাভেল করে থাকে। তো যখন অফিসের প্রয়োজনে মিটিং করে বা ট্রাভেল করে বা কোনো রেস্টুরেন্টে আউটডোরে যায়, তো এখানে তার যে এক্সপেন্সগুলো হয় সেই এক্সপেন্সগুলো কোম্পানির কাছে ক্লেম করতে পারবে এবং সে একটা ভ্যালিড ডকুমেন্ট প্রোভাইড করবে এবং কোম্পানি পরবর্তীতে তাকে সেই এক্সপেন্সের টাকাটা পে করে দিবে। এটাই হচ্ছে মূলত এক্সপেন্স ক্লেম, যেটা আমরা এক্সপেন্স মেনু ব্যবহার করে করতে পারি। আবার এখানে আমাদের করে আলাদা করে স্পেসিফিক একটা ফিচার্সও দিয়ে দিয়েছে। আমরা চাইলে এই ফিচার্স ইউজ করেও করতে পারবো, আবার আমরা এক্সপেন্স মেনু ইউজ করেও করতে পারবো। এরপরে হচ্ছে আমরা ট্যাক্স অ্যান্ড রিপোর্টিং এই বিষয়গুলো এখানে দেখতে পারবো। এই ছিল আমাদের বেসিক ড্যাশবোর্ডে। এরপর এই যে গ্লোবাল পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেড দেওয়া আছে, আমরা আমাদের কোম্পানির নাম দেখতে পাচ্ছি। নামের পাশে এখানে ছোট করে একটা ড্রপ ডাউন দেওয়া আছে, তাই না? আমরা এখানে ড্রপ ডাউনে ফার্স্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন একটা ডেমো কোম্পানি দেওয়া আছে।
এই যে ডেমো কোম্পানিটা আছে এটা লাইফ টাইম ফ্রি। এই ডেমো কোম্পানিতে যদি আপনাদের কখনো কোনো প্র্যাকটিস করতে হয় বা ছোট ছোট কোনো অ্যাক্টিভিটি করতে হয় তাহলে আপনারা এই ডেমো কোম্পানিতে করতে পারবেন। এবং আমাদের যদি কোম্পানির মেয়াদ শেষ হয়ে যায় বা এট এ টাইম আমরা চাই একাধিক কোম্পানি ওপেন করে প্র্যাকটিস করার জন্য, তাহলে কি আমরা করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ। এই যে অ্যাড এ নিউ অর্গানাইজেশনে ক্লিক করতে হবে। যখনই আপনার কোম্পানির মেয়াদ শেষ হয়ে যাবে আপনি জাস্ট অ্যাড এ নিউ অর্গানাইজেশনে ক্লিক করে অর্গানাইজেশন ওপেন করতে পারবেন। দেন এখানে আমাদের আরো কিছু মেনু আছে, ফাইলস দেওয়া আছে, সেটিং দেওয়া আছে, সাবস্ক্রিপশন এন্ড বিলিং দেওয়া আছে। সাবস্ক্রিপশন এন্ড বিলিংটা তো আমরা সবাই বুঝি। আমরা হচ্ছে একটু ফাইলসে চলে যাই, দেখি ফাইলসের কাজ কি। আমরা যেমন গুগল ড্রাইভে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করে রাখি, ঠিক তেমনি করে আমরা জেরো সফটওয়্যারের ফাইলসে আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপলোড করে রাখতে পারবো। এর জন্য আমি ফোল্ডার ক্রিয়েট করতে পারি। যেমন আমার এই ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে আমি ইনভয়েস। আমার যতগুলো ইনভয়েস আছে আমি ইনভয়েস গুলো এখানে আপলোড করে রাখতে পারবো। দেন আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, আমার বিলসের যে ডকুমেন্টগুলো আছে আমি এখানে আপলোড করে রাখতে পারবো। এরপর আমি আরেকটা, এখানে হচ্ছে আমার যে ব্যাংক স্টেটমেন্টগুলো আছে আমি যদি চাই এগুলো এখানে আপলোড করে রাখতে পারবো। তো ফার্স্টে আমি কিছু ডকুমেন্ট নিয়ে আসি, আমি ইনভয়েসে ক্লিক করব। আমাদের যদি আবার নতুন করে ফোল্ডার ক্রিয়েট করতে হয় যে আমরা প্লাস নিউ ফোল্ডারে ক্লিক করে ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। ফার্স্ট আমি আপলোড ফাইলে ক্লিক করব, আমি কিছু ফাইল নিয়ে আসি, দেন ওপেন। এই যে কে আপলোড করেছে, দেন কোন ডেটে করেছে, সাইজ, দেন ডকুমেন্ট গুলো আমরা এখানে দেখতে পারবো। এভাবে হচ্ছে আমরা আমাদের বিল, ব্যাংক স্টেটমেন্ট এইভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আপলোড করতে পারবো। আপলোড করার পর দেখা গেল আমার এটা ডিলিট করতে হবে, তখন আমরা এখান থেকে কি করতে পারবো, এই যে ডিলিট করে দিতে পারবো। আমি এই ডকুমেন্টটা হচ্ছে দেখা গেল আমি অন্য কোথাও রাখতে চাচ্ছি, বিল, সেলস ইনভয়েস, স্পেন্ট মানি বা রিসিপ্ট মানি আমরা এখানে রাখতে পারবো। যেমন আমি এই ডকুমেন্টটা বিলসে নিয়ে যাব, এই যে দেখেন এখান থেকে এটা আমার বিলে চলে এসেছে এবং এই যে আমার ডকুমেন্ট আমি দেখতে পাচ্ছি, এখান থেকে দেখে আমি আমার বিলটা এখান থেকে দেখে দেখে আমি এন্ট্রি করতে পারবো। একটু ব্যাকে চলে যাই। এটা যেহেতু আমাদের ইনভয়েস, তো আমরা সেলস ইনভয়েসে যাবো। আমি যদি সেলস ইনভয়েসে ক্লিক করি, আমি টেমপ্লেট সেট আপ করিনি তাই এটা আসেনি। আচ্ছা, এইভাবে আমরা ক্লিক করলে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে। আমি আবার একটু ফাইলসে চলে যাই। দেন আমরা যদি রিনেমে ক্লিক করি, এই এক্সপেন্সটার নাম আমরা এখান থেকে এডিট করে চেঞ্জ করতে পারবো। সেভ করে দিই। আচ্ছা, এইমাত্র যে দেখলেন এটা আমি হচ্ছে সরাসরি বিলে নিতে পারবো। সেলস ইনভয়েস, স্পেন্ট মানি, এই ফিচার্সটা কিন্তু আগে ছিল না, এটা নতুন এসেছে, এটা আপডেট হয়েছে। তো এখান থেকে আমরা সরাসরি যদি আমার সেলস ইনভয়েস করতে হয় আমি ক্লিক করলে সেলস ইনভয়েসে নিয়ে যাবে এবং সরাসরি আমি ডকুমেন্ট দেখে এন্ট্রি করতে পারবো। এরপরে যদি আমি এখান থেকে সিলেক্ট করি, যেমন এই ডকুমেন্টটা আমি মুভ করব, মুভ করে আমি ব্যাংক স্টেটমেন্টে নিয়ে যাব। এই যে এটা আমার এই ফোল্ডার থেকে ব্যাংক স্টেটমেন্টে চলে এসেছে। এভাবেই হচ্ছে আমরা এখান থেকে আমাদের অ্যাক্টিভিটি গুলো করতে পারবো। এই হচ্ছে আমাদের মেইনলি ফাইলসের কাজ। এরপর আমরা চলে যাব হচ্ছে সেটিং এ। আমরা যখন কুইকবুকসে সেটিং করেছি আমরা গিয়ার আইকনে ক্লিক করে অ্যাকাউন্ট এন্ড সেটিংসে ক্লিক করে আমরা সেটিং গুলো করতাম এবং জেরো সফটওয়্যার যখন আমাদের সেটিং করতে হবে আমরা ফার্স্টে হচ্ছে
ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পর আমরা এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অর্গানাইজেশন সেটিংস। অ্যান্ড অর্গানাইজেশন সেটিংসের আন্ডারে আমরা অর্গানাইজেশন ডিটেলসে যদি আসি, এখানে অ্যাড্রেস, লোগো, বেসিক ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো দিতে হবে। দেন আমরা ইনভয়েস সেটিং করতে পারবো, পেমেন্ট সার্ভিস, ইমেল সেটিং করতে পারবো, দেন পেরোল সেটিং করতে পারবো, সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, কানেক্ট অ্যাপ, কারেন্সি, দেন ইউজার, আমরা হচ্ছে অ্যাক্টিভিটি গুলো করতে পারবো। তো এখানে পেরোল সেটিংটা যে আসলো, আমরা যখন কুইকবুকস অনলাইন সফটওয়্যারে কাজ করেছি আমরা কিন্তু পেরোলের জন্য আলাদা করে সাবস্ক্রিপশন নিয়েছিলাম, কিন্তু আমরা জেরো সফটওয়্যারে কিন্তু পেরোলের জন্য কোনো সাবস্ক্রিপশন নিইনি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আমি জেরো সফটওয়্যারে কোনো পেরোল রিলেটেড কাজ করতে পারবো না? এই পেরোলের যে মেনুটা এটা ইউকে তে ফ্রিতে দেওয়া আছে। আমি যখন কোনো ইউকের কোম্পানি ক্রিয়েট করব জেরোতে, আমি পেরোলটা ফ্রিতে ইউজ করতে পারবো। এখানে আমাকে কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। এই ফিচার্সটা আমার কাইন্ডলি মিউট করে রাখবেন। আর আপনারা কি বুঝতে পারছেন? আমি কিন্তু পরবর্তীতে প্রশ্ন করব। এই হচ্ছে আমাদের সেটিং এর মধ্যে আমরা এই পার্টগুলো সেটিং করতে পারবো। এরপর আমি একটু ড্যাশবোর্ডে চলে আসি। তো এখানে আমাদের কি কি মেনু আছে সেটা ফার্স্ট একটু আমরা দেখি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে বিজনেস, এরপরে অ্যাকাউন্টিং এর আন্ডারে কিছু আমরা অ্যাডভান্স ফিচার্স বা মেনু দেখতে পারবো। বিজনেস এর আন্ডার হচ্ছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল অ্যান্ড রিসিভেবল পার্টটা দেখতে পারবো। পেরোল দেওয়া আছে, প্রজেক্ট দেওয়া আছে, কন্ট্রাক্ট দেওয়া আছে। এরপরে আমাদের এখানে প্লাস নিউ আইকন দেওয়া আছে। অ্যাডভান্স সার্চ, আমরা আমাদের কোনো কিছু খুঁজে অনেক আগে যদি অ্যাক্টিভিটি করে থাকি আমরা অ্যাডভান্স সার্চে গিয়ে খুঁজে বের করতে পারবো। দেন জেরো সফটওয়্যার থেকে যদি আমাদের কোনো নোটিফিকেশন প্রোভাইড করে থাকে তাহলে এই যে নোটিফিকেশন আইকনে আমরা ছোট একটা রেড ডটের মতো দেখতে পারবো, যেমনটা কুইকবুকসে ছিল। দেন আমাদের যদি কোনো কোয়ারিজ থাকে জিরো নিয়ে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এই সেন্টার থেকে আমরা হেল্প নিতে পারবো। দেন এখান থেকে কিছু আমরা থার্ড পার্টি সফটওয়্যার বা অ্যাপ কানেক্ট করতে পারবো। এবং এখানে গিয়ে হচ্ছে আমরা আমাদের যে প্রোফাইলটা আছে আমরা যদি নেম ভুল করে থাকি এখান থেকে যে এডিট প্রোফাইলে ক্লিক করে আমরা এডিট করতে পারবো। অ্যান্ড লগ আউটে যদি ক্লিক করতে এখান থেকে আমরা লগ আউট করতে পারবো। তো কুইকবুকস অনলাইন সফটওয়্যার যখন আমরা করি আমাদের কিন্তু একটা টাইম ছিল যে আমরা সেটিং করতে পারতাম আমরা সর্বোচ্চ 3 ঘন্টা পর্যন্ত লগ ইন অবস্থায় থাকতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে জেরো সফটওয়্যার এমন কোনো ফিচার্স আছে কিনা? অ্যান্সার হচ্ছে এমন কোনো ফিচার্স নেই। আমরা যতক্ষণ অ্যাক্টিভিটি করি এটা হচ্ছে লগ ইন অবস্থায় থাকবে, বা আমরা যখন অন্য কোনো ব্রাউজারে কাজ করি এটা হচ্ছে 1 আওয়ারের মতো থাকবে, এরপর এটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে। এই ছিল আমাদের বেসিক কিছু ইনফরমেশন। এই যে আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি, এই প্লাস আইকন থেকে আমরা কোন কোন অ্যাক্টিভিটি গুলো করতে পারবো সেটা একটু দেখে নিই। প্লাস আইকন হচ্ছে শর্টকাটের মতো। এখানে আমরা শর্টকাটে সরাসরি আমরা এখান থেকে ইনভয়েস ক্রিয়েট করতে পারবো, পেমেন্ট লিঙ্ক করতে পারবো, বিল করতে পারবো, কানেক্ট করতে পারবো, কোড করতে পারবো, পারচেস অর্ডার করতে পারবো, স্পেন্ড মানি করতে পারবো, রিসিপ্ট মানি অ্যান্ড ট্রান্সফার মানি করতে পারবো। এরপর যদি চলে আসি বিজনেস, আমাদের এখানে বিজনেসের আন্ডার অ্যানালিটিক্সের আন্ডারে হচ্ছে আমরা একটা শর্ট টাইম ক্যাশ ফ্লো দেখতে পারবো এবং আমাদের বিজনেসের যে স্ন্যাপশট দেখতে পারবো, আমাদের বিজনেসটা কোন অবস্থায় আছে সেটা আমরা বুঝতে পারবো। অ্যান্ড বিজনেসের আন্ডারে আমাদের আরো কিছু বিষয় আছে, যেমন এখানে দেওয়া আছে সেলস ওভারভিউ। তো সেলস ওভারভিউর আন্ডারে হচ্ছে ইনভয়েস, পেমেন্ট লিঙ্ক, অনলাইন পেমেন্ট এবং কোড। তো এই সবগুলোই হচ্ছে সেলস ওভারভিউর সাথে কানেক্টেড। এরপরে এখানে যদি আমরা নিচে চলে আসি, নিচে হচ্ছে পারচেস ওভারভিউ।
পারচেস ওভারভিউ হচ্ছে মেইন, এবং পারচেস ওভারভিউর আন্ডারে হচ্ছে পারচেস অর্ডার এবং বিলস টু পে। এখানে যদি চলে আসি, এখানে দেওয়া আছে এক্সপেন্স ক্লেম, এটা আলাদা একটা ফিচার, এবং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এটা আলাদা একটা ফিচার্স, বাট এখানে বিজনেস ওভারভিউর সাথে কানেক্টেড হচ্ছে বিলস টু পে, পারচেস অর্ডার, সেলস ওভারভিউর সাথে কানেক্টেড ইনভয়েসেস, পেমেন্ট লিঙ্ক, অনলাইন পেমেন্টস অ্যান্ড কোড। এরপর আমরা চলে আসি অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর আন্ডারে ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট। তো যখন আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস গুলো দেখতে চাই, দেখার প্রয়োজন পড়বে, তখন আমরা এখানে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর আমাদের যদি কোনো রিপোর্ট রান করতে হয় বা রিপোর্ট দেখতে চাই, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর আন্ডারে আমরা এই রিপোর্ট মেনুটা পাবো। এখানে অ্যাডভান্সে ক্লিক করলে অ্যাডভান্স কিছু ফিচার্স আছে। এখানে দেখেন অ্যাকাউন্টিং রিপোর্ট। তো যে রিপোর্ট গুলো আমাদের ঘর হামেশা প্রয়োজন হয়ে থাকে, সেগুলো আমরা স্টার মার্ক করে রাখতে পারি। তো এখানে কিছু রিপোর্ট স্টার মার্ক করা আছে, এবং সেই রিপোর্টগুলো আমাদের এখানে শো করছে, যেমন অ্যাকাউন্ট ট্রানজাকশন, এস্ট, পেয়েবল সামারি, রিসিভেবল সামারি, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস এবং ভ্যাট রিটার্ন। এরপর অ্যাডভান্স মেনুতে এখানে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। এই চার্ট অফ অ্যাকাউন্টে এখানে থাকার কারণ হচ্ছে এটা স্টার মার্ক করা আছে। আমরা একটু অ্যাডভান্সে চলে যাই। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে কি কি আছে দেখেন, এখান থেকে আমরা ফাইন্যান্সিয়াল সেটিং করতে পারবো, চার্ট অফ অ্যাকাউন্ট আছে, ট্যাক্স রেট আছে, ট্র্যাকিং ক্যাটাগরিজ আছে, দেন কনভার্সন ব্যালেন্স আছে, এবং এখানে ফিক্সড অ্যাসেট আছে। তো আমরা যখন কুইকবুকস অনলাইন সফটওয়্যারে কাজ করেছি, আমরা কিন্তু ফিক্সড অ্যাসেটের কোনো ফিচার্স পাইনি, আমরা ম্যানুয়ালি করেছিলাম। বাট জেরো সফটওয়্যারে যে ফিক্সড অ্যাসেটের জন্য একটা ফিচার্স আছে। এরপরে যে কনভার্সন ব্যালেন্স, আমরা যখন ট্রায়াল ব্যালেন্স করি বা ডাটা মাইগ্রেশন করি, ডাটা মাইগ্রেশনের কাজ কি, দেখা গেল ক্লায়েন্ট অন্য কোনো সফটওয়্যারে কাজ করতো বা এক্সেলে কাজ করতো, এখন সে তার ডেটাগুলো সফটওয়্যারে মুভ করে নিয়ে আসবে। তো কুইকবুক সফটওয়্যারে যদি এই কাজটা করতে হয়, আমাদের কি ফার্স্টে এটা জার্নাল এন্ট্রির মাধ্যমে করতে হয়, কেননা এই ধরনের কোনো ফিচার্স নেই। বাট জেরো সফটওয়্যারে হচ্ছে আমাদের কনভার্সন ব্যালেন্স নামে একটা ফিচার্স আছে, যেটা দিয়ে আমরা খুব সহজেই ডাটা মাইগ্রেশন এর কাজ করতে পারবো। এবং এখানে দেখেন এই যে পার্টটা আছে, এই পার্টটা কিন্তু খালি। হ্যাঁ, এখানে আমি একটা সেটিং আপডেট করব। আপডেট করার সাথে সাথে এই যে খালি স্পেসটা আছে, এখানে আরো কিছু এক্সট্রা মেনু চলে আসবে, বাট এখন এই মুহূর্তে এই পার্টটা খালি আছে। এরপর চলে আসি পেরোল। এখানে আমাদের পেরোল রিলেটেড যেই ফিচার্স গুলো প্রয়োজন হয় সেই হেড গুলো দেওয়া আছে। দেন প্রজেক্টে গেলে আমরা প্রজেক্ট রিলেটেড কাজ করতে পারবো। তো আমরা কুইকবুকসে যে প্রজেক্ট করেছি, জেরো সফটওয়্যারের প্রজেক্টের চাইতে কুইকবুকসের প্রজেক্টের যে ফিচার্স গুলো সেটা একটু বেশি ক্লিয়ার জেরো সফটওয়্যারের চেয়ে। এরপর কন্টাক্টে চলে আসি। এখানে দেখেন কন্টাক্টে আসার পর দেওয়া আছে অল কন্টাক্ট, কাস্টমার অ্যান্ড সাপ্লায়ার। আমরা যখন কুইকবুকস অনলাইন সফটওয়্যারে আমাদের অ্যাক্টিভিটি গুলো করি বা শিখি, তখন কিন্তু আমরা হচ্ছে কাস্টমার আলাদা সেন্টারে অ্যাড করেছি, সাপ্লায়ার আলাদা সেন্টারে অ্যাড করেছি। কিন্তু যখন আমরা কুইকবুকস অনলাইন সফটওয়্যারে কাজ করব, আমরা কাস্টমার বা সাপ্লায়ার আলাদা করে অ্যাড করব না, আমরা একই সাথে সবকিছু অ্যাড করব। অ্যাড করার পর আমাদের যে অ্যাক্টিভিটি গুলো হবে, যেমন আমি যদি কোনো ব্যক্তির নাম দিয়ে কোনো বিল করে থাকি, তাহলে সফটওয়্যার ধরে নিবে সে সাপ্লায়ার। আমি যদি কোনো নাম দিয়ে ইনভয়েস করে থাকি, তাহলে সফটওয়্যার ধরে নিবে সে আমার কাস্টমার। তো আমরা অল কন্টাক্টে গিয়ে আমাদের সব কন্টাক্টস গুলো অ্যাড করব। অ্যাড করার পর সফটওয়্যার আমাদের অ্যাক্টিভিটির উপর ডিসাইড করবে যে কে আসলে আমাদের কাস্টমার এবং কে আমাদের সাপ্লায়ার। এবং একই নেম দিয়ে যদি দেখা গেল আমি ইনভয়েস করলাম, বিল করলাম, তাহলে সে ব্যক্তি আমার কাস্টমারেও থাকবে অ্যান্ড সাপ্লায়ার্সও থাকবে।
শাহিদা শুনতে পাচ্ছেন আপনি? শাহিদা, সুজাতা সরকার, সুজাতা সরকার। আচ্ছা আপু শুনতে পাচ্ছি। আচ্ছা, বলুন সেরো সফটওয়্যারে ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন করা যায় নাকি যায় না? জি, সুজাতা সরকার, আপনি বলুন জেরো সফটওয়্যারে ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন করার ফিচার্স আছে নাকি নেই? রেসপন্স করতে হবে, কথা বলতে হবে। কি ব্যাপার, কথা নেই কেন? শাহিদা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সুজাতা সরকার, আমি যখন ডাকি আনমিউট করে কথা বলতে হবে। সজল হোসেন শুনতে পাচ্ছেন? সজল হোসেন, জি ম্যাম। জি বলুন জেরো সফটওয়্যারে ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন করা যায় কি যায় না? যায় ম্যাম। আচ্ছা, ডেটা মাইগ্রেশন করার ফিচার্স আছে কোনো? জি জি এতক্ষণ পরে আপনি রেসপন্স করলেন শাহিদা, এতক্ষণ কোথায় ছিলেন? আমি কিন্তু আপু, ওয়াইফাই হয়ে গেছে, নড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখলাম আপনারা ক্লাসে আদৌ আছেন কিনা। আমি যেই টপিকগুলো বলে থাকি এর মধ্যে থেকে আপনাদের প্রশ্ন করব। আপু করা যায়। ঠিক আছে। আপু আর কথা মাঝখানে কেটে যাচ্ছিল, বুঝছেন, অনেক কথাই বলা যায়, আসে না। আচ্ছা, এটা আপনার নেটে মেবি প্রবলেম ছিল ম্যাম, এর জন্য। আপনার কথা বেঁধে বেঁধে আসতেছিল, কথা বলা যাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, এই ছিল আমাদের অল কন্টাক্টস এর আন্ডারে। এখন আমি সেটিং গুলো করব, আমাদের যে বেসিক সেটিংস গুলো আছে। ফার্স্ট আমি ড্রপ ডাউনে ক্লিক করব, ক্লিক করার পর আমি সেটিংস এ ক্লিক করব। আমি ফার্স্ট অর্গানাইজেশন ডিটেলস এ চলে যাব। অর্গানাইজেশন ডিটেলস এ যাওয়ার পর ফার্স্টে হচ্ছে আমরা আমাদের কোম্পানির লোগোটা আপলোড করে নিই। আমি আপলোড লোগোতে ক্লিক করে লোগোটা আপলোড করে নিব। লোগোর যে সাইজটা আছে এটা টোটাল 1 MB হবে। এরপর আমরা আমাদের যে অর্গানাইজেশনের নেম আছে সেটা দিব। আমরা যদি অনেক সময় নাম অ্যাড করার পর আমাদের নেম এন্ড ব্যাচ নাম্বার অ্যাড করতে ভুলে যাই বা আমরা নামে ভুল করে থাকি, আমরা এইখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, বেসিক ইনফরমেশন থেকে। আমার কোম্পানির যে ডিসপ্লে নাম এবং লিগ্যাল নেম দুইটাই হচ্ছে সেম। এরপর ইন্ডাস্ট্রিটা আমরা দিয়েছি, বিজনেস স্ট্রাকচার সিলেক্ট করতে হবে। সেখান থেকে আমরা সিলেক্ট করব, এটা হচ্ছে আমাদের এই যে পার্টনারশিপ কোম্পানি, সেখান থেকে আমরা পার্টনারশিপ সিলেক্ট করব, বিজনেস স্ট্রাকচার। এখন আমার এখানে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে, ক্লায়েন্ট আমাকে প্রোভাইড করেছে। এই যে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখান থেকে কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করে দিব। এরপর আমার অর্গানাইজেশন ডেসক্রিপশনটা আমি এই পার্ট থেকে কপি করব, দেন আমি এখানে পেস্ট করে দিব। এটা ছিল আমার বেসিক ইনফরমেশন। তো আপনারা যখন এই বেসিক ইনফরমেশনকে এন্ট্রি করবেন, করার পর এটা আমি একটু ছোট করে নিই। এই যে একটা স্ক্রিনে চলে এসেছে, আপনারা এই পার্টে স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, অর্গানাইজেশন ডিটেলস নামে একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের আন্ডারে এই পার্টটা হচ্ছে আপনারা এই স্ক্রিনশট নেবেন এবং এটা সেভ করবেন হচ্ছে বেসিক ইনফরমেশন নাম দিয়ে। এরপরে হচ্ছে আমাদের কন্টাক্ট ইনফরমেশন। এখানে আমরা নিজেদের কন্টাক্ট ইনফরমেশন অবশ্যই দিব না, এখানে কোম্পানির কন্টাক্ট ইনফরমেশন গুলো দিতে হবে। তো ফার্স্ট আমরা মেইল দিব।
এখানে কোম্পানি অ্যাড্রেসটা দিতে হবে। তো ফার্স্টে আমি ফুল অ্যাড্রেসটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। আচ্ছা, এটা অনেক সময় পেস্ট করার পর সাথে সাথে এই অ্যাড্রেসগুলো নিচে নিচে কলমে অটোমেটিক নিয়ে নেয়, বাট এখন নিচ্ছে না, না নিলে আমাদেরকে ম্যানুয়ালি দিতে হবে। আচ্ছা, এটা নিচ্ছে না, সো আমরা এখন ম্যানুয়ালি দিয়ে দিব। এরপর ফিজিক্যাল অ্যাড্রেস, তো আমি সেম অ্যাজ মেইলিং অ্যাড্রেস সিলেক্ট করলাম। এরপর হচ্ছে এখানে টেলিফোন নাম্বার দিতে হবে, এখান থেকে আমি নাম্বারটা কপি করব, সরি, টেলিফোন নাম্বার। ইমেল, আচ্ছা এটা বলছি ইমেল ভ্যালিড না, আমাদের যদি কোনো স্পেস থাকে আমাদের স্পেস রিমুভ করে দিতে হবে। এরপর হচ্ছে ওয়েবসাইট, এখানে মোবাইল, ফ্যাক্স, ফেসবুক, টুইটার অ্যান্ড লিঙ্কডইনের যে লিঙ্কগুলো আছে এগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। যেমন আমার অর্গানাইজেশনের যদি কোনো ফেসবুক পেজ থাকে, টুইটার অ্যাকাউন্ট থাকে, লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, আমরা এখানে অ্যাড করতে পারবো। সো ক্লায়েন্ট যেহেতু আমাদেরকে এই মোবাইল, ফ্যাক্স এবং এই ডকুমেন্টগুলো প্রোভাইড করেনি, এই জন্য আমরা এটা স্কিপ করব। তো কন্ট্যাক্ট ইনফরমেশন হচ্ছে অ্যাড করার পর আপনারা এই পার্টটার স্ক্রিনশট নিবেন। তো এইখান যা যা সেটিং করা প্রয়োজন আমার ডান। এখন আমি জাস্ট সেভে ক্লিক করব। এই যে চেঞ্জেস সেভড, মানে আমার এই পার্টটা সেভ হয়ে গিয়েছে। আমি আবার অর্গানাইজেশন ডিটেলসে চলে যাই, আমার একটা অ্যাড করা ডান। এরপর চলে যাব আমি ইনভয়েস সেটিং এ। ইনভয়েস সেটিং এ যাওয়ার পর এখানে আমরা একটা টেমপ্লেট দেখতে পাচ্ছি, স্ট্যান্ডার্ড। এই যে টেমপ্লেটটা আছে এটা সফটওয়্যার থেকে একটা টেমপ্লেট প্রোভাইড করেছে। তো আমরা যখন কুইকবুকস অনলাইন সফটওয়্যারে কাজ করেছি, সফটওয়্যার থেকে কিন্তু আমাদেরকে অটোমেটিক টেমপ্লেট প্রোভাইড করেছিল এবং আমরা নিজেরা কাস্টমাইজ করেও তৈরি করেছিলাম। তো জেরো সফটওয়্যারের ক্ষেত্রেও সেম, আমরা নিজেরা কিছু কাস্টমাইজ করে এখন মেক করব। তো এটা তো এই যে স্ট্যান্ডার্ড টেমপ্লেটটা সফটওয়্যার থেকে প্রোভাইড করেছে। তো দেখেন এখানে যদি আমি অপশনে ক্লিক করি আমি কি কি করতে পারবো, এডিট করতে পারবো, এটা কপি করতে পারবো, লোগো চেঞ্জ করতে পারবো, প্রিভিউ করতে পারবো এবং লোগোটা রিমুভ করে দিতে পারবো। দেখেন এখানে কিন্তু কোনো ডিলেট অপশন নেই, বাট এখন আমি কিছু অ্যাক্টিভিটি করব, এরপরে আমার ডিলেট অপশনটা চলে আসবে। বাট প্রশ্ন হচ্ছে কেন এখন ডিলেট অপশন নেই? আমার এখানে কেবলমাত্র একটা টেমপ্লেটই আছে সফটওয়্যারে। এই একটা টেমপ্লেট যদি আমি ডিলেট করে দেই সেক্ষেত্রে আমি আমার যে
ইনভয়েস আছে বা বিল আছে সেগুলো যদি প্রিন্ট করতে হয় আমি কোন টেমপ্লেটে করব? কোনো টেমপ্লেট কিন্তু থাকবে না। এর জন্য এই মুহূর্তে এখানে ডিলেট অপশনটা নেই, বাট যখন আমি একাধিক টেমপ্লেট ক্রিয়েট করব তখন আমার ডিলেট অপশনটা অটোমেটিক চলে আসবে। তো প্রথমেই একটা ডিজাইন ক্রিয়েট করার জন্য আমরা এখানে নিউ ব্র্যান্ডিং থিমে ক্লিক করব। আর এছাড়া এখান থেকে আমরা ডিফল্ট সেটিংস করতে পারবো, পেমেন্ট সার্ভিসেস অ্যাড করতে পারবো, ইনভয়েস রিমাইন্ডার অ্যাড করতে পারবো। তো ফার্স্ট আমি নিউ ব্র্যান্ডিং থিমে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে নিউ থিমটা ক্রিয়েট করছি এই থিমের একটা নাম দিতে হবে। সো এখানে আমি নাম দিলাম ফ্রেন্ডলি। আপনারা আপনাদের মতো যে কোনো নাম দিতে পারেন। পেজ সাইজ কি রাখবো, A4 নাকি ইউএস লেটার? সো আমি A4 রাখলাম। এন্ড এখানে ফ্রন্ট সাইজটা হচ্ছে আমি 10 করে দিলাম এবং ফ্রন্ট হচ্ছে আমি টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম। ড্রাফট ইনভয়েস টাইটেল, আমার যদি একটা ইনভয়েস ড্রাফটে থাকে তাহলে ইনভয়েসের উপর লেখা শো করবে ড্রাফট ইনভয়েস। আমার যদি কোনো ইনভয়েস অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে এটার টাইটেল এখানে দেওয়া আছে ট্যাক্স ইনভয়েস। সো এটা আমি এখান থেকে একটু চেঞ্জ করে দিব যে আমার কোনো ইনভয়েস যদি অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে এটার টাইটেল হবে হচ্ছে, যেমন সেলস ইনভয়েস দিয়ে দিলাম। এরপর আমার যদি কোনো ইনভয়েস ওভারডিউ হয়ে যায় তাহলে এখানে ট্যাক্স ইনভয়েস দেওয়া আছে, এটা আমি ওভারডিউ ইনভয়েস দিয়ে দিব। এরপর আমার যদি কোনো ক্রেডিট নোট থাকে সেটা টাইটেল থাকবে ক্রেডিট নোট। ঠিক আছে, এটা আমরা চেঞ্জ করব না। স্টেটমেন্ট টাইটেল হচ্ছে স্টেটমেন্ট। পারচেস অর্ডার যদি ড্রাফটে থাকে ড্রাফট পারচেস অর্ডার। পারচেস অর্ডার টাইটেল হচ্ছে পারচেস অর্ডার কোড। রিসিপ্টটা রিসিপ্ট। আচ্ছা, বাকিগুলো ঠিক আছে, আমাদের চেঞ্জ করতে হবে না। এখান থেকে আমি জাস্ট 3টা চেঞ্জ করেছি, সরি 2টা চেঞ্জ করেছি। এই হচ্ছে আমাদের এই পার্টের কাজ শেষ। এরপর চলে আসি শো ট্যাক্স নাম্বার। আমার যে ট্যাক্স নাম্বার আছে আমি কি ইনভয়েসে শো করব কি করব না, তো আমরা টিক দিব। শো আইটেম কোড, আমি যদি আমার কোনো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করে থাকি বা আমার যে আইটেমের কোডগুলো আছে এটাকে আমি সফটওয়্যারে শো করাবো কি করাবো না, তো এখান থেকে আমি টিক দিয়ে দিলাম হ্যাঁ এটা আমি শো করাবো। শো রেজিস্টার্ড অ্যাড্রেস, আমি আমার রেজিস্টার্ড অ্যাড্রেস শো করাবো না। শো পেমেন্ট অ্যাডভাইস কার্ড আছে, এটা আমি শো করাবো না। এই যে শো লোগো, লোগোটা শো করলে আমরা আমাদের ইনভয়েসের টেমপ্লেটে লোগো দেখতে পারবো। এখন আমি যদি হাইড ডিসকাউন্টে ক্লিক করি সেক্ষেত্রে দেখা যায় আমি ইনভয়েস করলে বা বিল করলে আমি ডিসকাউন্ট দিতে চাইলে ডিসকাউন্ট দিতে পারবো না। সেই যে হাইড ইনভয়েসে ক্লিক করা যাবে না। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা কোন কোন বিষয়গুলো আমরা ইনভয়েসে রাখবো কি রাখবো না এখান থেকে আমরা অন অ্যান্ড অফ করে নিব। এরপর চলে আসি লোগো অ্যালাইনমেন্ট। লোগোটাকে আমরা লেফটে রাখবো, রাইটে রাখবো আর সেন্টারে রাখবো, এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। এরপরে চলে আসি শো ট্যাক্সেস অ্যাজ এক্সক্লুসিভ অর ইনক্লুসিভ, এখান থেকে কোনটা সিলেক্ট করব। এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ এর মানে তো আমরা সবাই জানি, আমরা কুইক বুকস এর ক্ষেত্রে শিখেছি। ইনক্লুসিভ মানে হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইসের সাথে আমার যে ভ্যাট রেটটা আছে সেটা অ্যাড করে দেওয়া আছে। আর এক্সক্লুসিভ মানে হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইসের সাথে ভ্যাট রেট অ্যাড করে দেওয়া নেই, আমাকে আলাদা করে অ্যাড করতে হবে। সো আমরা ধরে নিচ্ছি আমরা প্রোডাক্টের প্রাইসের সাথে ভ্যাট রেটটা অ্যাড করে দেওয়া নেই, আমরা অবশ্যই আলাদা করে অ্যাড করব। সো আমরা এক্সক্লুসিভটাই সিলেক্ট করব। এরপর এখানে চলে আসি, এটা হচ্ছে আমাদের কোম্পানির অ্যাড্রেসটা, এটা আমাদের ইনভয়েসে শো করবে এবং এখান থেকে যদি আমরা এডিট করতে হয় এখান থেকে চাইলে আমরা এডিট করে নিতে পারবো। এখানে চলে আসি, পেমেন্ট সার্ভিসের ক্ষেত্রে ক্রেডিট কার্ড দেওয়া আছে। অনেক সময় দেখা যায় আমরা যখন কোনো কাস্টমারদের কাছ থেকে কোনো পেমেন্ট রিসিভ করি, এক এক কাস্টমার কিন্তু একাধিক ব্যাংক ইউজ করে থাকে, বিভিন্ন ব্যাংকের কাছ থেকে আমরা টাকাগুলো রিসিভ করে থাকি। বাট কোম্পানির কথা যদি চিন্তা করি, কোম্পানি যদি কাউকে পেমেন্ট করে থাকে সেক্ষেত্রে কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে নির্দিষ্ট 1টা বা 2টা ক্রেডিট কার্ড থাকবে, পেপ্যালের ক্ষেত্রে 1টা বা 2টা পেপ্যাল অ্যাকাউন্ট থাকতে পারে, ব্যাংকের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু 2-3টা ব্যাংক থাকবে, সেগুলোর মাধ্যমে হচ্ছে পেমেন্ট করে থাকে কোম্পানি।
টাকা রিসিভ করার সময় হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাংক ক্রেডিট কার্ড থেকে বা পেপাল থেকে রিসিভ করতে পারে, বাট যখন কোম্পানি পেমেন্ট করবে তার নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট থাকতে পারে। সো এমন যদি কোনো নির্দিষ্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আমরা সেগুলো এখানে অ্যাড করে নিতে পারবো। এছাড়াও যদি আমাদের ইনভয়েস আমরা যদি আমাদের কোন নোট অর টার্মস লিখতে চাই বা কোনো কোড অ্যাড করতে চাই আমাদের মতো করে কাস্টমাইজ করে আমরা এই সেন্টার থেকে অ্যাড করতে পারবো। এটাই হচ্ছে মূলত আমাদের সেভ দিয়ে দিই। এভাবেই আমরা একটা টেমপ্লেট ডিজাইন করতে পারবো জেরো সফটওয়্যারে। এই যে আমার টেমপ্লেট ক্রিয়েট হয়ে গিয়েছে ফ্রেন্ডলি। আমি এবার লোগোতে আপলোড করে দেই। সো আমার লোগো আপলোড করা ডান। এখন দেখেন আমি যদি এই ড্রপডাউনে ক্লিক করি, এই যে ডিলেট নামে একটা অপশন আছে, এই ডিলেট অপশনটা কিন্তু আগে ছিল না। এভাবে হচ্ছে আমরা একটা থিম ক্রিয়েট করব। এরপর চলে আসি ডিফল্ট সেটিং। তো ডিফল্ট সেটিং আমরা কি কি সেটিং করতে পারবো? বিলস ডিফল্ট ডিউ ডেট, after the bill date, এখানে হচ্ছে আমি 45 ডেজ দিলাম। আমরা যদি একটা বিল ক্রিয়েট করে থাকে কতদিনের মধ্যে এটা পে করবে, এটা ডিউ ডেট কতদিন হবে, এখানে 45 ডেজ দিলাম। অ্যান্ড ডেজ আফটার দ্য বিল ডেট, সেলস ইনভয়েসের ক্ষেত্রে হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে আফটার দ্য ইনভয়েস ডেট দিলাম, যেমন আমি এখানে 30 ডেজ সিলেক্ট করলাম। এটা আমরা কুইকবুক সফটওয়্যারে করেছি, ক্রেডিট পিরিয়ড আমরা একটা সেট করে দিয়েছি ইনভয়েসের ক্ষেত্রে এবং বিলের ক্ষেত্রে। বাট পরবর্তীতে কিন্তু আমরা যখন কোনো ইনভয়েস করি বা বিল করি, যদি আমরা ডিফল্ট একটা রেট দিয়েছি, পরবর্তীতে কিন্তু এটা চেঞ্জ করা যায়। তো জেরো সফটওয়্যারে এটা চেঞ্জ করা যাবে। এরপর যদি চলে আসি, ইনভয়েস প্রিফিক্স দেওয়া আছে, মানে আমরা যদি কোনো ইনভয়েস করি, পারচেস অর্ডার করি, কোটেশন করি, সেখানে নাম্বারগুলো কিভাবে আসবে সেটা কিন্তু এখানে শো করছে। আচ্ছা, কোটেশনটা কি? কুইকবুকসে আমরা যেমন এস্টিমেট করেছিলাম জেরো সফটওয়্যারে, সেটা কোটেশন। এটা আমি আগেও বলেছিলাম, এই এস্টিমেট, কোটেশন, সেলস অর্ডার, ওয়ার্ক অর্ডার, প্রোফর্মা ইনভয়েস সবকিছু দিয়ে কিন্তু একটা জিনিসকেই বোঝানো হয়ে থাকে। আমরা যখন কোনো ইনভয়েস করব, ইনভয়েসের নাম্বার হবে হচ্ছে 0001। এই নাম্বারটা সফটওয়্যার থেকে প্রোভাইড করবে। আমরা যখন ফার্স্ট কোনো পারচেস অর্ডার করব, পারচেস অর্ডার নাম্বার হবে 0001, দেন কোটেশনের নাম্বারও প্রোভাইড করবে। কিন্তু আমরা যদি এখানে দেখি ক্রেডিট নোট, ক্রেডিট নোটের কোনো নাম্বার এখানে দেওয়া নেই। প্রশ্ন হচ্ছে কেন ক্রেডিট নোটের নাম্বার দেওয়া নেই? এটাকে আমরা কাস্টমাইজ করে দিব নাকি এটা কিভাবে আসবে? যেমন আমি যদি 10টি ইনভয়েস করার পর একটা ক্রেডিট নোট করে থাকি, ক্রেডিট নোটের নাম্বার হবে 11। তো ইনভয়েসের সাথে সাথে কিন্তু ক্রেডিট নোটের নাম্বারটা ট্র্যাক হবে। এর জন্য এই মুহূর্তে ক্রেডিট নোটের নাম্বার দেওয়া নেই, যেটা আমরা কুইকবুকসের ক্ষেত্রেও দেখেছি। যেমন কুইকবুকসে 20টা ইনভয়েস করার পর যদি আমরা একটা ক্রেডিট নোট করি, সেটা নাম্বার হবে হচ্ছে 21। এরপরে চলে আসি কোড এক্সপায়ারি ডেট। আমরা যদি একটা কোড করে থাকি, কোডের কতদিন মেয়াদ থাকবে? কোড কখন করি? যখন নতুন কোনো দেখা যায় কাস্টমার আমার কাছ থেকে পণ্য পারচেস করবে এবং প্রোডাক্টের কিছু ডেমো চাচ্ছিল, এর জন্য আমরা তাকে একটা কোটেশন করে সেন্ড করতে পারি। এরপর সে কোটেশন থেকে অর্ডার কনফার্ম করবে। তো এইভাবে যদি আমরা একটা কোটেশন করি, কোটেশনের মেয়াদ কতদিন থাকবে? সেখানে আমি 60 ডেজ দিলাম। ডেজ আফটার দ্য কোড ডেট, যেই দিনে আমি কোড করেছি তারপর থেকে হচ্ছে 60 দিন পর্যন্ত মেয়াদ থাকবে। এটাই হচ্ছে আমাদের ডিফল্ট সেটিং। আপনার এই পার্টটুকু সেটিং করবেন, করার পর এই পার্টের একটা স্ক্রিনশট দিবেন এবং ডিফল্ট সেটিং নাম দিয়ে সেভ করবেন। তো আমার সব চেঞ্জ করা ডান, এখন আমি এটা সেভ করে দিব। আমাদের নিউ ব্র্যান্ডিং থিম, ডিফল্ট সেটিংস ডান। পেমেন্ট সার্ভিস, এখানে খুব বিশেষ কিছু একটা নেই। এরপর আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে হচ্ছে এই যে আমরা আমাদের পেমেন্ট মেথড গুলো অ্যাড করতে পারবো, যেমন ভিসা, মাস্টার্ড কার্ড। এর জন্য হচ্ছে স্টার্ট উইথ অনলাইন পেমেন্টে ক্লিক করে আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের
অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারবো, বাট এই মুহূর্তে করা যাবে না কারণ এটা আমরা ডামি ইনফরমেশন দিয়ে করতে পারবো না। আমাদের হচ্ছে রিয়েল ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। যেমন এই যে এখান থেকে আর হচ্ছে আমরা পেপাল কানেক্ট করতে পারবো। ওয়ালেট পেমেন্টস, বাংলাদেশে ওয়ালেট পেমেন্টস এর জন্য কিন্তু আমরা বিকাশ ইউজ করে থাকি, দেন রকেট ইউজ করি, নগদ ইউজ করে থাকি। তো বাইরের কান্ট্রিতে হচ্ছে ওয়ালেট পেমেন্টের জন্য পেপাল অনেক বেশি ইউজ করা হয়ে থাকে। সো এই যে এখানে পেপাল দেওয়া আছে, ব্যাংক পেমেন্টস দেওয়া আছে। আচ্ছা, তো এবার থেকে আমি চলে যাই। এরপর আমি ইনভয়েস রিমাইন্ডারে চলে আসি। এখানে আমরা যখন ইনভয়েস করি আমরা একটা রিমাইন্ডার সেট করতে পারবো। ইমেল কাস্টমার হোয়েন অ্যান ইনভয়েস ইজ, যেমন কাস্টমারকে যখন আমরা কোনো প্রোডাক্ট সেল করি, ইনভয়েস মানে কি বাকিতে সেল করা। দেখা গেল আমার ক্রেডিট পিরিয়ড হচ্ছে 30 ডেজ ছিল, বাট 30 দিন পার হয়ে গিয়েছে, তাহলে কি এটা ওভারডিউ হয়ে গিয়েছে, মেয়াদ শেষ হয়ে গিয়েছে, সে এখনো পেমেন্ট করেনি। সেক্ষেত্রে আমি কাস্টমারকে একটা রিমাইন্ডার দিতে পারি, যেমন 7 ডেজ ওভারডিউ, মানে আমার যদি 7 দিন পার হয়ে যায় সেক্ষেত্রে আমি দিতে পারবো, বা আমি ডিউ ইন দিলাম 7 ডেজ। এখানে একটা টেক্সট আছে, এটা চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে মানে ডিউ ইন 7 ডেজ আমার হচ্ছে মেয়াদ শেষ হওয়ার 7 দিন আগেই হচ্ছে আমি তার কাছে একটা সফট রিমাইন্ডার দিয়ে দিব যে সে এখনো পেমেন্ট করেনি, করতে হবে। মেয়াদ শেষ হয়ে যাওয়ার 10 দিন পরে আমি এটা সেট করে রাখলাম, আবার আমার কাস্টমারের কাছে অটোমেটিক একটা রিমাইন্ডার চলে যাবে। এটা যদি আমি সেট করে দিই, অটোমেটিক আমাকে সেন্ড করতে হবে না, সফটওয়্যার অটোমেটিক তাকে একটা হচ্ছে সফট রিমাইন্ডার দিয়ে দিবে। এখানে হচ্ছে অ্যাড রিমাইন্ডারে ক্লিক করে আমরা যদি আরো রিমাইন্ডার অ্যাড করতে চাই, যেমন 3 মান্থস 4 মান্থস, সেটাও আমরা অ্যাড করতে পারবো। যেহেতু এটা কাস্টমাইজ করে অ্যাড করা যায়, আমরা নিজেদের মতো করে অ্যাড করে নিতে পারবো। এরপরে যদি চলে আসি, ইনক্লুড বটন অনলাইন ইনভয়েস অ্যান্ড ডিটেলস সামারি, ইনক্লুড এ লিঙ্ক টু দ্য ইনভয়েস পিডিএফ। আচ্ছা, এই দুইটা তো আমরা বুঝলাম। এরপরে চলে আসি, ডোন্ট সেন্ড রিমাইন্ডার্স ফর অ্যামাউন্ট ওয়িং অন ইনভয়েস আন্ডার। অনেক সময় দেখা যায় একটা ইনভয়েসের হচ্ছে অ্যামাউন্ট ছিল দেখা যায় 10,000 পাউন্ড। তো কাস্টমার আমাকে পার্সিয়ালি পেমেন্ট করতে করতে দেখা গেল আমি কাস্টমারের কাছ থেকে 1 পাউন্ড পাবো, বা কোনো কাস্টমারের কাছ থেকে হচ্ছে আমি 5 পাউন্ড পাবো, বা কোনো কাস্টমারের কাছ থেকে আমি 0 সামথিং পাবো। তো আমরা যখন এরকম ছোট ছোট অ্যামাউন্ট গুলো পাই, দেখা গেল আপনি কোনো আপনার কাস্টমারের কাছ থেকে $1 পান, বা 0.50 পান, খুব সামান্য কিছু অ্যামাউন্ট পান। এই সামান্য অ্যামাউন্টের জন্য কিন্তু মেইল করা যায় না, বাট আপনি যখন রিমাইন্ডার সেট করে দিবেন, যতক্ষণ না ফুল ইনভয়েসটা ক্লিয়ার হবে ততক্ষণ কিছু পর্যন্ত কিন্তু রিমাইন্ডার সেট করবে। এখানে আমরা একটা অ্যামাউন্ট সেট করে দিতে পারি, যে $10 দিলাম, বা $5, পাউন্ড। সো 10 পাউন্ডের মিনিমাম 10 পাউন্ডের উপরে যেসব আমার হচ্ছে ইনভয়েস গুলো ডিউ আছে তাদের কাছে রিমাইন্ডার যাবে। তো কোনো কাস্টমারের কাছ থেকে যদি আমি 10 পাউন্ড পেয়ে থাকি, সেক্ষেত্রে আমি তাকে রিমাইন্ডার পাঠাবো না। তো আমি যেহেতু এখানে $10 পাউন্ড সেট করে দিয়েছি, তো এর জন্য সফটওয়্যার এমন কোনো ইনভয়েসের রিমাইন্ডার পাবে না যেখানে $10, 10 পাউন্ড, 3 পাউন্ড, 7 পাউন্ড, 9 পাউন্ড এমন ডিউ আছে। তো এটা আমি হচ্ছে সেভ করে দিব। সো এই ছিল আমাদের 4টা পার্ট ডান। নিউ ব্র্যান্ডিং থিম ডান, ডিফল্ট সেটিংস, পেমেন্ট সার্ভিস এবং ইনভয়েস রিমাইন্ডার। আমরা আবার একটু অর্গানাইজেশন সেটিংসে চলে যাই। এরপরে হচ্ছে আমরা এখানে দেখলাম অর্গানাইজেশন ডিটেলস, ইনভয়েস সেটিং, পেমেন্ট সার্ভিস, ইমেল সেটিং। এখন আমরা চলে আসব ইউজার্সে। আচ্ছা, কুইকবুকসে আমরা যখন করেছি, কুইকবুকসের সর্বোচ্চ রোল ছিল কিন্তু অ্যাকাউন্টেন্ট। এখন আমরা জেরো সফটওয়্যারে চলে এসেছি, সেটা নোট করে রাখবেন। জেরোতে সর্বোচ্চ রোল হচ্ছে অ্যাডভাইসার রোল। আপনি যখন অ্যাডভাইসার রোলে থাকবেন, আপনি কিন্তু A to Z সকল অ্যাক্টিভিটি করতে পারবেন।
দেখেন আমরা যখন এখানে আসলাম, এখানে দেওয়া আছে যে এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড, তার মানে এখন আমি এই মুহূর্তে স্ট্যান্ডার্ড রোলে আছি। আমি এই পার্টটাকে একটু ডুপ্লিকেট করি। এছাড়া আমি বলেছিলাম দেখেন এখানে কিন্তু এই মুহূর্তে ফাঁকা আছে, নিচে কিছু ফিচার্স নেই। যখনই আমি আমার রোলটা চেঞ্জ করব তখন এখানে কিছু ফিচার্স চলে আসবে। যেহেতু এখন আমি স্ট্যান্ডার্ড রোলে আছি, এখানে কিছু লিমিটেশন আছে, আমি সব করতে পারবো না। যখন আমি রোলটা আপডেট করে অ্যাডভাইজার রোলে চলে যাব তখন আমার সকল অ্যাক্টিভিটির অ্যাক্সেস চলে আসবে। এছাড়া আমাদের যদি কাউকে ইউজার অ্যাক্সেস দিতে হয়, ফার্স্ট আমরা ইনভাইট এ ইউজারে ক্লিক করব। আপনারা কিন্তু কুইকবুকসে একজন আরেকজনকে ইউজার অ্যাক্সেস দিয়েছেন, আপনাদের অ্যাকাউন্টেন্ট ভার্সন ওপেন করতে হয়েছে। তো জেরো সফটওয়্যারে আপনাদের অ্যাকাউন্টেন্ট ভার্সন ওপেন করতে হবে না, এবং আপনারা ফার্স্টে জেরোতে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। জাস্ট অ্যাকাউন্ট ওপেন করার পর একজন আরেকজনকে আপনারা গ্রুপে যারা আছেন ইউজার অ্যাক্সেস দিবেন। এইভাবে প্র্যাকটিস করবেন। যাকে অ্যাক্সেস দিচ্ছেন তার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, মেল অ্যাড্রেসটা দিবেন এবং পারমিশনটা দিতে হবে। সে কি কি করবে, প্রজেক্টের পারমিশন দিচ্ছেন, আপনি যদি তাকে পেরোল অ্যাডমিনের পারমিশনটা দিয়ে থাকেন, সেক্ষেত্রে ওই যাকে পারমিশন দিয়েছেন সে কেবলমাত্র পেরোল রিলেটেড কাজগুলো করতে পারবে, এর বাইরে কাজ করতে পারবে না। সো বিজনেস অ্যাকাউন্টিং এর যদি অ্যাক্সেস দেন সে কি কি কাজ করতে পারবে সেগুলো দেওয়া আছে। এইভাবে আপনি আপনার মতো সিলেক্ট করে জাস্ট সেন্ড ইনভাইটে ক্লিক করবেন। এভাবে আপনারা একজন আরেকজনকে ইউজার অ্যাক্সেস পাঠাবেন। সো এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো এই যে আমার রোলটা আছে স্ট্যান্ডার্ড থেকে আমাকে অ্যাডভাইজার রোলে যাওয়ার জন্য ফার্স্টে আমি রোলটাকে চেঞ্জ করব। এই যে এখানে তিনটা ড্রপ দেখতে পাচ্ছি ডট, এই তিনটা ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা লেখা এসেছে চেঞ্জ পারমিশনস, চেঞ্জ পারমিশনসে ক্লিক করব। ক্লিক করার পর যে এখানে দেওয়া আছে পেরোল অ্যাডমিনের যদি কাউকে এক্সেস দেওয়া হয় সে পেরোলের ফুল কাজ করতে পারবে। স্ট্যান্ডার্ড রোলে কেউ যদি থাকে সেলস এবং পারচেস করতে পারবে, ব্যাংক অ্যাকাউন্টস ব্যালেন্স রিকনসাইল করতে পারবে, এডিট করতে পারবে। বাট এই যে ক্যাশ কোডিং নামে একটা মেনু আছে, ক্যাশ কোডিংটা আসলে কি? ক্যাশ কোডিং মেনু দিয়ে শর্ট টাইমে অসংখ্য আকারে ট্রানজাকশন ক্যাটাগরি করা যায়, বাল্ক রিকনসিলেশন করা যায়। তো আমরা যদি স্ট্যান্ডার্ড মেনুতে থাকি সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফিচার্সে আমরা ক্যাশ কোডিংটা করতে পারবো না, বাট অ্যাডভাইজার রোলে ক্যাশ কোডিংটা করা যাবে। এছাড়া আমরা রিপোর্ট পাবলিশ করতে পারবো না, আমরা আমাদের ডেট লক করতে পারবো না, ডেট রিটার্ন করতে পারবো না এমটিডিতে। সো আমি এখন অ্যাডভাইজার রোলে ক্লিক করলাম। সো এটা আমি সিলেক্ট করে দিই, ক্যান ফাইল ভ্যাট রিটার্নস টু এইচএমআরসি বাই এমটিডি ডিরেক্টলি ফ্রম জিরো। সো এই যে অ্যাডভাইজার রোল ক্লিক করার পর এখন আমি সকল অ্যাক্টিভিটি করতে পারবো। এখন জাস্ট আমি আপডেট পারমিশনসে ক্লিক করব। এই যে আমার রোল চেঞ্জ হয়ে এখন অ্যাডভাইজার হয়ে গিয়েছে, এবং আমি একটু এখানে চলে আসি, আসার পর আমি একটু রিলোড দিব। এই দেখেন এখন আমি জার্নাল এন্ট্রি করতে পারবো, ফাইন্ড এন্ড রেকর্ড করতে পারবো, এক্সপোর্ট অ্যাকাউন্টিং ডাটা, অ্যাসুরেন্স ড্যাশবোর্ড, হিস্ট্রি অ্যান্ড নোট। এই মেনুগুলো কিন্তু ফার্স্টে ছিল না, যখনই আমি চেঞ্জ করেছি সাথে সাথে এগুলো চলে এসেছে। এখন আমি একটু ফাইন্যান্সিয়াল সেটিংসে চলে আসি। এখন আমরা দেখব ফাইন্যান্সিয়াল সেটিংসটা। ভ্যাটের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, অ্যাক্রুয়াল বেসিস নাকি ক্যাশ বেসিস? এটা আমরা জানি, অবশ্যই ক্যাশ বেসিসটা সিলেক্ট করব। ভ্যাট পিরিয়ড আমরা হচ্ছে ভ্যাটটা কোয়ার্টারলি সাবমিট করব, এবং ভ্যাট নাম্বার দিতে হবে। ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার মূলত 9 ডিজিটের হয়ে থাকে, আমাদের কাছে যেহেতু রিয়েল নাম্বারটা নেই সো আমরা 1 to 9 একটা ডামি নাম্বার দিয়ে দিব। সেলসের ক্ষেত্রে আমাদের কি হবে, ট্যাক্স এক্সক্লুসিভ ইনক্লুসিভ, আমরা এক্সক্লুসিভ সিলেক্ট করব। পারচেসের ক্ষেত্রে হচ্ছে ট্যাক্স এক্সক্লুসিভ সিলেক্ট করব। এখানে যদি চলে আসি, এখানে বলছে লগ ডেটস, এইটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানির যদি কাজ করে থাকি সেক্ষেত্রে প্রয়োজন পড়বে। এখন আমাদের এগুলো প্রয়োজন নেই। এখানে দেওয়া আছে আমি রেজিস্টার্ড কন্ট্রাক্টর, রেজিস্টার্ড সাব কন্ট্রাক্টর। সো এটা যেহেতু আমাদের কনস্ট্রাকশন কোম্পানি না, এক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন নেই। এরপর চলে আসি লগ ডেট। ডেট লক করলে কি হবে,
দেখা গেল আমি হচ্ছে 2024 সালের পর্যন্ত আমার যত অ্যাক্টিভিটি করা ডান আমরা সবকিছুই করেছি, হ্যাঁ। করার পর আমি যদি ডেটটা লক করে দেই বা আমি যদি কালকের ডেটটা লক করে দেই, সো কাল পর্যন্ত যে অ্যাক্টিভিটি গুলো আছে কোনো কিছু এডিট করা যাবে না বা চেঞ্জ করা যাবে না। সাপোজ আপনি কোনো অর্গানাইজেশনে জব করেন, আপনাকে আপনার ম্যানেজার বললো যে দিনের কাজ দিনে করার জন্য, বাট আপনি এই কাজটা করলেন না, তো ম্যানেজার যদি আপনার এটা লক করে দেয়, ডেট লক করে দেয়, দেখা গেল আপনি আগের কাজগুলো যেগুলো আছে পেন্ডিং ছিল সেগুলো আপনি আর করতে পারবেন না। আবার অনেক সময় আমরা ডেট লক করে দিই, কেন লক করে দিই? আমরা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের কাজ করে থাকি, তো যে ক্লায়েন্টের কাজ করি তারা মূলত অ্যাকাউন্টিং বা বুককিপিং এর নলেজ তাদের খুব কিছুটা কম। তো অনেক সময় কি করে, আমরা যখন বিভিন্ন রিকনসিলেশন করি বা অ্যাক্টিভিটি করি, তারা অনেক সময় এগুলো হচ্ছে চেঞ্জ করে ফেলে বা এডিট করে ফেলে না বুঝে। তো এর জন্য আমরা কি করি, আমরা আমাদের সব কাজ ডান করার পর যখন ক্লায়েন্ট দেখবে, অনেক সময় আমরা ডেটটা লক করে দিই। এটা অবশ্য সব ক্লায়েন্টের ক্ষেত্রে না, কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে ডেট লক করে দিলে কি হয়, সে হচ্ছে কোনো কিছু চেঞ্জ করতে পারে না আর কি। সো এই হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সেটিং। এই দেখেন এখানে জাস্ট ভ্যাট আমরা একবার সেটিং করলাম। কুইকবুকসে ভ্যাট সেটিং করার চাইতে জেরো সফটওয়্যারে ভ্যাট সেটিং করাটা আরো অনেক ইজি। এই যে আমি সেটিং করলাম, করার পর এখন আমি সেভ দিয়ে দিব। এই পার্টটা অবশ্যই ফাইন্যান্সিয়াল সেটিংস নামে সেভ করতে হবে এবং এই পার্টটুকুর আপনারা স্ক্রিনশট নেবেন। আমি ব্যাকে চলে যাই। আমাদের ফাইন্যান্সিয়াল সেটিংস ডান। এরপর হচ্ছে আমরা ট্যাক্স রেট অ্যাড করা দেখব। সো আমি ট্যাক্স রেটে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এই সেন্টারে চলে আসি, এখানে দেওয়া আছে 20% ভ্যাট অন এক্সপেন্স, 20% ভ্যাট অন ইনকাম, দেন 5% ভ্যাট অন এক্সপেন্স ইনকাম। এখানে কিছু যে হেডগুলো আমরা যদি ইউকে কোম্পানি ওপেন করেছি, ইউকেতে যে কমন হেডগুলো ইউজ হয়ে থাকে সেই হেডগুলো কিন্তু অটোমেটিক সফটওয়্যারে চলে এসেছে এবং এগুলো লক করে দেওয়া আছে। আমরা যদি চাইলেও এই লক করাগুলো আমরা ডিলিট করতে পারবো না বা চেঞ্জ করতে পারবো না, বাট যেগুলো লক করা নেই সেগুলো আমরা চাইলে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো আর চেঞ্জ করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে যদি ডিলিট করতে, আমি জাস্ট টিক দিব, টিক দিয়ে ডিলিটে ক্লিক করে আমি দুইটা আইটেম ডিলিট করে দিতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আমাকে যদি নতুন করে ট্যাক্স রেট অ্যাড করতে হয় সেটা আমরা কিভাবে করব। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি অ্যাড ট্যাক্স রেট। তো প্রথমে আমরা অ্যাড ট্যাক্স রেটে ক্লিক করব, যে নিউ ট্যাক্স রেট। নিউ ট্যাক্স রেটে ক্লিক করার পর আমাদেরকে এখানে ট্যাক্স রেট ডিসপ্লে নেম দিতে হবে। তো এটা আমি একটু ডুপ্লিকেট করে নিই এই সেন্টারটাকে। আপনারা যখন কুইকবুকস অনলাইন সফটওয়্যার প্র্যাকটিস করেছেন, আপনারা দেখবেন আপনারা প্র্যাকটিস করার সময় অনেক বেশি টেকনিক্যাল ইস্যু ফেস করেছেন, বাট জেরো সফটওয়্যারে আপনারা টেকনিক্যাল ইস্যুগুলো খুব একটা ফেস করবেন না এবং ইউকের কোম্পানি জেরোতে অলওয়েজ ফ্রি থাকে। ফার্স্টে হচ্ছে আমরা ট্যাক্স রেট ডিসপ্লে নেম দিব। তো ফার্স্টে আমি দিব 20% ভ্যাট অন এক্সপেন্স দেওয়া আছে, এটা আমি কপি করে নিলাম। আমি 10% অ্যাড করব, সো আমি দিলাম 10% ভ্যাট অন এক্সপেন্স। আমাদের এক্সপেন্স কখন হয়, সেল করলে হয় নাকি পারচেস করলে হয়? অবশ্যই আমরা যখন কোনো সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে থাকি তখন আমাদের হচ্ছে এক্সপেন্স হয়ে থাকে। তো এখানে ভ্যাট রেটটা আমরা দিয়ে দিব 10। এখন আমি সেভ দিয়ে দিব। এই 10% এটা হচ্ছে আমি এক্সপেন্সের ক্ষেত্রে ইউজ করব। আমাকে আরেকটা অ্যাড করতে হবে, আরেকটা হচ্ছে ইনকাম। সেটা কপি হয়নি। এখানে আমি দিব 10% ভ্যাট অন ইনকাম। এখানে একটা জিনিস নোটিস করবেন, আমরা যখন 10% অ্যাড করি, 20%, 5%, 6%, 18%, আমরা কিন্তু কুইকবুক সফটওয়্যার একটা রেট ইউজ করেছিলাম এবং সে একটা রেট হচ্ছে আমরা ইনকামের ক্ষেত্রেও ব্যবহার করেছি, এক্সপেন্সের ক্ষেত্রেও ব্যবহার করেছি। কিন্তু জেরো সফটওয়্যার ডিফারেন্ট, আমাকে হচ্ছে ইনকামের জন্য একটা আলাদা করে ক্রিয়েট করতে হবে ভ্যাট রেট এবং আমাকে এক্সপেন্সের জন্য আলাদা করে ক্রিয়েট করতে হবে। আমি যদি একটা এক্সাম্পল দেই,
যেমন ব্লুভেল পিসি তার হচ্ছে সাপ্লায়ারের কাছ থেকে একটা হচ্ছে প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসলো। তো যখন পারচেস করে এনেছে তখন ওই প্রোডাক্টের জন্য 10% তাকে ভ্যাট দিতে হয়েছে, এবং সেম প্রোডাক্টটা যখন কাস্টমারের কাছে সেল করবে কাস্টমারের কাছ থেকে কিন্তু সে 10% ভ্যাট নিবে। সো একটা ভ্যাট যখন সে দিয়েছে, যখন সে এক্সপেন্স করেছে তখন, আরেকটা ভ্যাট সে কাস্টমারের কাছ থেকে নিচ্ছে যখন সে প্রোডাক্ট সেল করে ইনকাম করছে তখন। ম্যাডাম কথাগুলো কেটে আসতেছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, এর জন্য আমাদেরকে দুইটা রেট অ্যাড করতে হবে। আচ্ছা, আপনি যেখান থেকে মিস করেছেন আই থিংক রেকর্ডিং এর মধ্যে থাকবে, আপনি শুনতে পারবেন। সো ইনকাম কখন হয়? যখন আমরা সেল করি তখন কিন্তু ইনকাম হয়। সো এখানে ট্যাক্স টাইপ আমরা সেলস সিলেক্ট করব, এরপর এখানে রেট সিলেক্ট করে দিব 10। এখন আমি সেভে ক্লিক করে দিব। এভাবেই হচ্ছে আমরা আমাদের যে ভ্যাট রেট গুলো আছে অ্যাড করতে পারবো। তো কুইকবুকসে যদি আমরা ভ্যাট রেট অ্যাড করতে চাই সেখানে কিন্তু আমাদেরকে আরো অনেক ইনফরমেশন প্রোভাইড করতে হয়, বাট জেরো সফটওয়্যারে ভ্যাট রেট অ্যাড করাটা কিন্তু অনেক ইজি। আমি যে বুঝাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই। এটা হচ্ছে আমাদের ট্যাক্স সেটিং ডান। এরপর আমরা একটু রিপোর্টসে চলে যাই। তো আমরা যখন কুইকবুকস অনলাইন করেছি, কুইকবুকস অনলাইনে হচ্ছে আমাদের 65টার মতো ম্যাডাম রিপোর্ট ছিল। এখানে ভ্যাট রিটার্ন আমরা দেখছি কুইকবুকে, কিন্তু জেরো, ম্যাডাম আমার কিছু একটু জানার ছিল। জি, জেরো সফটওয়্যারেও ভ্যাট রিটার্ন করা যাবে। এখানে ট্যাক্স, জি বলেন। না এখানে ট্যাক্স রিটার্ন, যেমন আমরা আমাদের ইয়ারলি ট্যাক্স রিটার্ন সাবমিট করি, তো এখানে ট্যাক্স রিটার্নের কোনো ইয়ে আছে কি? না, আচ্ছা, ভ্যাট এখানে আমরা ভ্যাট রিটার্ন করতে পারবো। আচ্ছা, ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার যেমন কুইকবুকস অনলাইন করেছি, জেরো সফটওয়্যার করেছি, সেখানে হচ্ছে আমরা হচ্ছে ভ্যাট রিটার্ন দেখাতে পারবো। বাট যেমন ওরা নেটসুইট একটা সফটওয়্যার আছে, সেখানে হচ্ছে ভ্যাট এবং ট্যাক্স দুইটা একসাথে ক্যালকুলেশন করা যায়। বাট যখন আমরা হচ্ছে এই যে কুইকবুকস বা জেরোতে করব, এখানে আমরা ভ্যাটটা করতে পারবো, ট্যাক্সেরটা করা যাবে না। ট্যাক্সটা দেওয়া হয় হচ্ছে আর্নিংস এর উপর, সো এটা এখানে করা যাবে না, বাট ভ্যাট করা যাবে। আমি জানতে চাচ্ছিলাম যেমন আমরা ইয়ারলি একটা পোর্টাল, সেই পোর্টালটা ইউজ করে আপনি করতে পারবেন। এই পোর্টালটা ইউজ করার জন্য আপনাকে হচ্ছে রিয়েল ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। সেটা দিয়ে আপনার কি পরিমাণ সেল হয়েছে, সেলের উপর হচ্ছে আপনি কি পরিমাণ কালেকশন করেছেন। কথাগুলো কেটে আসতেছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? কেটে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, ক্লিয়ার না ইন্টারনেটের। না আপু, কথা আসতেছে না, কেটে যাচ্ছে বারবার। এখন শুনতে, মাঝখানে অনেকগুলো কথা কেটে যাচ্ছে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? মাঝখানে অনেক কথা কেটে গেছিল, একদম মানে স্ক্রিনে একদম পজ হয়েছে। আচ্ছা, ক্লাস ভিডিওটা এখন যখন শোনা যাচ্ছে। দেখবেন তখন ক্লিয়ারলি পাবেন। আচ্ছা, এমটিডি আছে, এমটিডি হচ্ছে যে মেকিং ট্যাক্স ডিজিটাল, যে পার্টটা আমরা স্কিপ করি। তো এমটিডি তে গিয়ে আমরা হচ্ছে এই ভ্যাট রিটার্নটা করতে পারবো। এটার জন্য হচ্ছে আমাদের রিয়েল ডেটা লাগবে, আলাদা একটা ইউজার আইডি লাগবে এবং পাসওয়ার্ড লাগবে, এবং সেখানে আমাদের কি পরিমাণ পারচেস করেছি, দেন কি পরিমাণ সেল করে কালেকশন করা হয়েছে, ওইটার ভিত্তিতে হচ্ছে আমাদেরকে ভ্যাট রিটার্ন করতে হবে। এটা আমরা এমটিডি ইউজ করে করব। এটার আমি একটা শর্ট ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব, গ্রুপে পরবর্তীতে পোস্ট করে দিব, যেন আপনারা দেখে আইডিয়া করতে পারেন যে কিভাবে করতে হয়। বাট যেহেতু আমাদের হচ্ছে রিয়েল ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই, এটা ডামি ইনফরমেশন দিয়ে করা পসিবল না। বাট আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিও দিয়ে দিব, যেটা দেখে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে কিভাবে করতে হয়, এমটিডিটা কিভাবে ইউজ করে থাকে। তো আমি ছিলাম রিপোর্টসে। আপু আপনার কথা তো খুব বেশি কেটে কেটে আসতেছে, কিছুই বোঝা যাচ্ছে না। কুইকবুক
কুইকবুকস আমাদের 65টার মতো রিপোর্ট ছিল, বাট জেরো সফটওয়্যারে হচ্ছে আমাদের 50টার মতো রিপোর্ট আছে। তো এখানে হচ্ছে আমরা ব্যালেন্স শিট দেখতে পারবো, প্রফিট এন্ড লস, যেহেতু আমাদের ইউকে কোম্পানি, ইউকে ভ্যাট রিটার্ন এখান থেকে দেখতে পারবো। ফাইন্যান্সিয়াল পারফরমেন্স গুলো দেওয়া আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যে রিপোর্ট গুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড সেই রিপোর্ট গুলো এই সেন্টারে দেওয়া আছে। আমাদের পেবলস এন্ড রিসিভেবলের সাথে যে রিলেটেড রিপোর্ট গুলো আছে সেগুলো দেওয়া আছে। পেরোল রিলেটেড বা পেরোলের সাথে জড়িত যে রিপোর্ট গুলো সেগুলো দেওয়া আছে। দেন প্রজেক্ট রিকনসিলিয়েশনের সাথে রিলেটেড রিপোর্ট, ট্যাক্স এন্ড ব্যালেন্স এন্ড ট্রানজাকশনের সাথে রিলেটেড রিপোর্ট গুলো এখানে দেওয়া আছে। যেমন আমরা যদি ব্যালেন্স শিটে যাই, অবশ্যই এইটা খালি থাকবে যেহেতু আমরা এই মুহূর্তে কোনো অ্যাক্টিভিটি করিনি। আমরা আমাদের ব্যালেন্স শিটটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের, যেমন 1, 3, 4 বা 5 ইয়ার্স হচ্ছে এইভাবে আমরা কম্পেয়ার করতে পারবো যে কোন বছরের কি পরিমাণ আমার অ্যাক্টিভিটি হয়েছে, কি পরিমাণ ব্যালেন্স ছিল, এগুলো আমরা কম্পেয়ার করতে পারবো। এটাই হচ্ছে আমাদের রিপোর্ট। এরপর আমি চলে যাব কন্ট্যাক্টসে। ফার্স্ট আমি অল কন্ট্যাক্টে ক্লিক করব। হ্যাঁ, ট্রাই করবেন এখনই সাবমিট করে দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা দেখবো জিরো সফটওয়্যার কিভাবে কন্ট্যাক্ট অ্যাড করতে হয়। ফার্স্ট আমি কন্ট্যাক্টে চলে আসবো, দেন অল কন্ট্যাক্টে ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্টে এখানে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ম্যানুয়ালি 1 by 1 কন্ট্যাক্ট অ্যাড করা, অ্যানাদার ওয়ান হচ্ছে ইম্পোর্ট করা। তো ফার্স্টেই হচ্ছে আমরা নিউ কন্ট্যাক্টে ক্লিক করব। ফার্স্ট আমরা দেখব কিভাবে ম্যানুয়ালি 1 by 1 অ্যাড করতে হয়। তো আমি নিউ কন্ট্যাক্টে ক্লিক করার পর ফার্স্টে হচ্ছে আমার এখানে কন্ট্যাক্ট নেম দিতে হবে। এখানে অ্যাকচুয়ালি আমাদের কোন কোন ইনফরমেশন প্রয়োজন হবে, এখানে আমরা কন্ট্যাক্ট ডিটেলস সেট করব। আমরা আমাদের কাস্টমার এন্ড আমাদের যে সাপ্লায়ার আছে তাদের অ্যাড্রেসগুলো অ্যাড করতে পারবো। ফাইন্যান্সিয়াল ডিটেলস, নির্দিষ্ট যদি কোনো পেমেন্ট মেথড থেকে থাকে সেটা অ্যাড করতে পারবো। ডিফল্ট সেটিংসে সেলস এর ক্ষেত্রে সেলস ডিফল্ট, পারচেসের ক্ষেত্রে পারচেস ডিফল্টস আমরা এখান থেকে সেট করতে পারবো। তো ফার্স্টে আমাদের কন্ট্যাক্ট নেম দিতে হবে। এই যে কন্ট্যাক্ট নেমটা দিতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা আমরা কোনোভাবেই স্কিপ করতে পারবো না। কুইকবুকস এর ক্ষেত্রেও হচ্ছে কাস্টমার অর সাপ্লায়ারের নেমটা ম্যান্ডেটরি ছিল। আমরা যদি বাকি ইনফরমেশন গুলো নাও দেখি, স্কিপ করি, আমাদের অবশ্যই এই ইনফরমেশনটা দিতে হবে। তো ফার্স্টে আমি একটা কন্ট্যাক্ট নেম দিয়ে দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার দিব, বাট অ্যাকাউন্ট নাম্বারটা ম্যান্ডেটরি না, আমরা চাইলে দিতেও পারি নাও দিতে পারি। দেন এখানে লাস্ট নেম আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম। আমরা মেইল অ্যাড্রেস অ্যাড করতে পারবো, আমরা হচ্ছে বিজনেস ইনফরমেশন অ্যাড করতে পারবো, ওয়েবসাইট, কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, নোট। আমরা যদি দেখা গেল কোনো সাপ্লায়ার অ্যাড করছি, সাপ্লায়ারের হচ্ছে বিজনেস ইনফরমেশন গুলো, ফোন নাম্বার, সেই সাপ্লায়ার হচ্ছে অর্গানাইজেশনের ওয়েবসাইট, রেজিস্ট্রেশন নাম্বার, স্পেসিফিক কোনো নোট থাকলে অ্যাড করতে পারবো। অ্যাড্রেস অ্যাড করা যাবে, বা আমরা যদি কোনো কাস্টমার অ্যাড করে থাকি, দেখা গেল কাস্টমারকে প্রোডাক্ট কোথায় ডেলিভারি করব, ডেলিভারি অ্যাড্রেস অ্যাড করে রাখতে পারবো সেই নির্দিষ্ট কাস্টমারের। এরপর চলে আসে ফাইন্যান্সিয়াল ডিটেলস। এখানে হচ্ছে আমরা দেখা গেল আমি কোনো সাপ্লায়ারকে হচ্ছে পেমেন্ট করব, তো সাপ্লায়ারকে কোন ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করব সে সাপ্লায়ার ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারবো। এখানে সর্ট কোডটা হচ্ছে আমরা বাংলাদেশে যেমন রাউটিং নাম্বার বলে থাকি, সেটাই হচ্ছে মূলত সর্ট কোড। এখানে আমরা সেই সাপ্লায়ার সর্ট কোডটা দিব, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেব, রেফারেন্স থাকলে দিতে পারবো। সাপ্লায়ার যে যদি ভ্যাট রেজিস্টার্ড হয়ে থাকে ভ্যাটের নাম্বারটা দিব, কোন কারেন্সিতে করা হবে সেই কারেন্সিটা দিয়ে দিব। সেলস এর ক্ষেত্রেও হচ্ছে আমরা এই সেটিং গুলো করতে পারবো। তো এভাবেই করতে হবে। এখানে একটা ডিসকাউন্ট দেওয়া আছে, আমরা নির্দিষ্ট কাস্টমারের ক্ষেত্রে এটা দিতে পারবো যে আমার এই কাস্টমারটাকে হচ্ছে আমি 5% বা 10% ডিসকাউন্ট দিব বা 3% ডিসকাউন্ট দিব। এভাবে কাস্টমাইজ করে আমরা সেট করে নিতে পারবো। দেখা গেল যেসব কাস্টমাররা
ব্লুবেল পিসির কাছ থেকে প্রতিনিয়ত প্রোডাক্ট পারচেজ করে থাকে, এর জন্য ব্লুবেল পিসি তাদেরকে দেখা গেল 2% বা 3% ডিসকাউন্ট দিতে পারে। এখানে আমাদের মেনশন করে দিতে হবে। এখানে একটা বিষয় খেয়াল করেন, এই যে ক্রেডিট লিমিট দিয়ে কি বুঝি? আমরা তো ডিসকাউন্টটা তো আমরা বুঝি, ক্রেডিট লিমিটটা আসলে কি? দেখা গেল আমাদের হচ্ছে গ্রেস হচ্ছে একজন কাস্টমার, তো গ্রেস আমাদের কাছ থেকে যখন প্রোডাক্ট নেয় বাকিতে প্রোডাক্ট নেয়, তো গ্রেসের যদি হচ্ছে 10,000 পাউন্ড যদি সে পারচেজ করে থাকে এবং পেমেন্ট করেনি, সেক্ষেত্রে এর চাইতে বেশি শেয়ার পারচেজ করতে পারবে না। তো যখনই আমরা হচ্ছে গ্রেসের জন্য কোনো ইনভয়েস করতে যাব, তখন আর ইনভয়েস করতে পারবো না। যখন ক্রেডিট লিমিটটা এখানে যে অ্যামাউন্ট দেওয়া আছে তার থেকে কমে যাবে, তখন আমরা করতে পারবো। তার মানে 10,000 পাউন্ড যদি তার বাকি থাকে, পরবর্তীতে সে যতদিন না পে করবে এর চাইতে কমে যাবে, ততদিন সে কোনো প্রোডাক্ট পারচেজ করতে পারবে না। তো এভাবে হচ্ছে আমরা একটা ক্রেডিট লিমিট সেট করে দিতে পারি। এখন আমি সেভ এন্ড ক্লোজ করব। এভাবেই হচ্ছে ম্যানুয়ালি আমরা 1 বাই 1 কন্টাক্ট অ্যাড করতে পারি। তো আমাদের যে বাকি ডিটেলস গুলো আছে এগুলো ম্যান্ডেটরি না, এখানে হচ্ছে কন্টাক্ট নেমটা ম্যান্ডেটরি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন কোন ইনফরমেশন দিব আর কোন কোন ইনফরমেশন দিব না। আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট আমাদেরকে যে ইনফরমেশন গুলো দিবে আমরা কিন্তু তার ভিত্তিতেই অ্যাড করব। সো আমি সেভ এন্ড ক্লোজ করে দিচ্ছি। সো আবার যদি অ্যাড করতে আমরা এখানে নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে 1 বাই 1 অ্যাড করতে পারবো। আচ্ছা, আমি ব্যাকে চলে যাচ্ছি, অল কন্টাক্টস, নিউ কন্টাক্টে ক্লিক করে অ্যাড করতে পারবো। এখানে আমি একটা অ্যাড করেছি। এখন আমরা দেখবো যে কিভাবে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। এছাড়া আমরা যদি একটু এখানে খেয়াল করি, এখানে দেখেন অল দেওয়া আছে, দেন কাস্টমার দেওয়া আছে, সাপ্লায়ার দেওয়া আছে, আর্কাইভ দেওয়া আছে, গ্রুপ দেওয়া আছে, স্মার্ট লিস্ট দেওয়া আছে। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখবো। ফার্স্ট আমরা ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট করার জন্য ফার্স্টে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আপলোড কন্টাক্টস কমপ্লিট ইম্পোর্ট। তো প্রিপেয়ার ফাইল টু ইম্পোর্ট, আমাদের ইম্পোর্ট করার জন্য আমাদের একটা ফাইল লাগবে। এর জন্য হচ্ছে আমাদের জিরো সফটওয়্যার থেকে একটা টেমপ্লেট প্রোভাইড করবে। আপ টু 1000 কন্টাক্টস ক্যান বি ইম্পোর্ট ইচ টাইম। আমরা যখন ইম্পোর্ট করবো এট এ টাইমে হচ্ছে আমরা 1000 কন্টাক্ট ইম্পোর্ট করতে পারবো, এর চাইতে বেশি করতে পারবো না। আমার যদি 1002 জন কন্টাক্ট ইম্পোর্ট করতে হয়, আমি ফার্স্টে 1000 জন ইম্পোর্ট করব, এরপর 2 জনকে আমার আলাদাভাবে করতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমি একটা টেমপ্লেট ডাউনলোড করে নিলাম। আমি টেমপ্লেটটা অন করব। অন করার পর এখানে দেখবো কি কি ইনফরমেশন। এখানে দেখেন কন্টাক্ট নেম, এটা স্টার মার্ক দেওয়া আছে, এটা ম্যান্ডেটরি, এটা আমরা কোনোভাবেই স্কিপ করতে পারবো না। অ্যাকাউন্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, এখানে অসংখ্য ইনফরমেশন আছে। তো ক্লায়েন্ট আমাদেরকে যে যে ইনফরমেশন গুলো প্রোভাইড করবে আমরা কিন্তু তার ভিত্তিতেই হচ্ছে এন্ট্রি করব। যেমন আমাদের যদি কন্টাক্ট নেম অ্যাড করতে হয়, ফার্স্টে হচ্ছে আমরা কন্টাক্ট নেমটা দিয়ে দিব এখানে। কন্টাক্ট নেম, এরপরে ছিল মেইল অ্যাড্রেস। অ্যাকাউন্ট নাম্বার যেহেতু দেয়নি এবং এটা ম্যান্ডেটরি, এটা আমরা স্কিপ করে দিব। মেইল অ্যাড্রেসটা দিয়ে দিব, সেটা কপি হয়নি। ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস লাইন 1, আমাদেরকে কলামগুলো দেখে দেখে এন্ট্রি করতে হবে। সিটি, পোস্টাল কোড,
এরপরে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে হবে। দেন পোস্টাল কোড। ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। কিন্তু একই সাথে ছিল, এর জন্য আমি একই সাথে কপি করে নিয়েছি। এরপর হচ্ছে আমাদের লিগ্যাল নেম দেওয়া আছে। আমাদের সব অ্যাড আরো করা। আগে আছে ম্যাম, চলে গেছে দেখেন। জি, এই যে অ্যাড করেছি আমি। এখন এটা আমি সেভ করব। অবশ্যই আমাদেরকে এটা সিএসভি ফরম্যাটে সেভ করতে হবে। আমি এটা সিএসভি তে সেভ করলাম। এরপর আমি চলে আসবো সফটওয়্যারে, আমি ফাইলটা সিলেক্ট করব। এখন বলছে অন ইম্পোর্টিং অ্যান্ড এক্সিস্টিং কন্ট্যাক্ট এমটি ফিল্ডস উইল বি ইগনোরড। আচ্ছা, আমার দেখা যায় আপনি ইম্পোর্ট করে আমি নিয়ে আসবো। ইম্পোর্ট করে নিয়ে আসার আগে কিন্তু আমি একটা ম্যানুয়ালি অ্যাড করেছি। তো এভাবে কিন্তু আমরা অসংখ্য ম্যানুয়ালি অ্যাড করতে পারি। তো এখানে বলছে ডিলিট এক্সিস্টিং ইনফরমেশন। আমি যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে আমি যে ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করার আগে যে আমি ইনফরমেশনগুলো অ্যাড করেছি সেগুলো ডিলিট হয়ে যাবে। সো আমি যেহেতু ডিলিট করব না, আমি ক্লিক করব হচ্ছে বি ইগনোরড। নেক্সটে ক্লিক করব। আমাকে বলছে 10 out of 10 contacts will be imported। এই যে আমার 10টা ইম্পোর্ট করা ডান, আমার ইম্পোর্ট হয়েছে। এখন সবগুলোই হচ্ছে আমার অলে আছে। আমি যদি কাস্টমারে যাই, আমার এখানে কোনো কিছু নেই। যদি আমি সাপ্লায়ারে যাই, আমার এখানে কোনো কিছু নেই। আমি যখন অ্যাক্টিভিটি করব, আমি যদি এই যে অ্যামাউন্টটাকে দিয়ে যদি কোনো আমি বিল করে থাকি, অটোমেটিক সে সাপ্লায়ারে চলে যাবে। দেন আমি যদি বিটারকে দিয়ে, বিটার ক্লার্ককে দিয়ে কোনো ইনভয়েস করে থাকি, অটোমেটিক সে কাস্টমার্সে চলে যাবে। দেন কন্ট্যাক্ট অ্যাড করার পর দেখা গেল অ্যামান্ডা আগে আমার কাছ থেকে, দেন ব্র্যান্ডন আগে প্রোডাক্ট পারচেস করতো, এই মুহূর্তে কোনো প্রোডাক্ট পারচেস করছে না। সেক্ষেত্রে আমরা কি তাদেরকে ডিলিট করে দিতে পারবো কিনা? তাদেরকে আমরা আর্কাইভে রেখে দিব। পরবর্তীতে আর্কাইভ থেকে আমরা তাদেরকে রিস্টোর করে নিয়ে আসতে পারবো। যেমন আমি এই যে আর্কাইভে চলে আসলাম, আমি ফার্স্টে ক্লিক করব নামের উপর। ক্লিক করার পর এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, রিস্টোর লেখা আছে। রিস্টোরে ক্লিক করে আবার আমরা মেইন সেন্টারে নিয়ে আসব। তো এটা ডিলেট অপশন কেন নেই? দেখা গেল অ্যামান্ডার সাথে আগে অনেক অ্যাক্টিভিটি হয়েছে, সে আমার কাছ থেকে অনেকবার প্রোডাক্ট পারচেস করেছে। তো তার সাথে যে আমার লেনদেনগুলো হয়েছে সেটার একটা রেকর্ড কিন্তু সফটওয়্যারে আছে। বাট আমি যদি এটা ডিলিট করে দিই, তাহলে কিন্তু সেই ডেটাটা রিমুভ হয়ে যাবে। এর জন্য এটা আমরা আর্কাইভ করে রাখতে পারবো, বাট সফটওয়্যার থেকে পার্মানেন্টলি ডিলিট করা যাবে না। এরপরে অ্যাড টু গ্রুপ, গ্রুপে ক্লিক করে আমরা গ্রুপে অ্যাড করতে পারবো। যেমন গ্রামে সিম কোম্পানিগুলোতে দেখা যায় বিভিন্ন প্যাকেজ থাকে, স্টার, গোল্ড, প্রিমিয়াম। যারা এই প্যাকেজগুলোর মধ্যে থাকে তাদেরকে হচ্ছে বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে থাকে। দেন ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও দেখা যায় এটা। সো এখানে আমি একটা গ্রুপ ক্রিয়েট করি, যেমন গোল্ড দিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করলাম। দেন
সেটা ভুল হয়েছে, এডিট করতে হবে। এভাবে আমরা হচ্ছে বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করতে পারি। তো এই গ্রুপটা ক্রিয়েট করার কারণ কি, দেখা গেল আমি সিলেক্ট করলাম, যেমন আমি এখান থেকে সিলেক্ট করলাম হচ্ছে ড্যানিয়েলকে এবং জর্জ কোরামকে। সিলেক্ট করার পর আমি তাদেরকে হচ্ছে স্টার গ্রুপে অ্যাড করব। স্টার গ্রুপে অ্যাড করার কারণ কি, তারা হচ্ছে দেখা গেল আমার কাছ থেকে রেগুলার প্রোডাক্ট পারচেস করে এই গ্রুপের আন্ডারে অ্যাড করে আমি তাদেরকে বিশেষ কিছু ডিসকাউন্ট দিতে পারবো, এর জন্য গ্রুপে অ্যাড করা। এভাবে হচ্ছে আমরা বিভিন্ন গ্রুপে কাস্টমারদেরকে অ্যাড করতে পারবো। এই যে স্টারে আছে, দেখা গেল ড্যানিয়েল আগে যেহেতু বেশি প্রোডাক্ট পারচেস করা হতো এর জন্য তাকে স্টারে রাখা হয়েছে। এই মুহূর্তে সে পারচেস করছে না, তখন তাকে আমি গ্রুপ থেকে রিমুভ করে দিব। আমি কিসে ক্লিক করবো, রিমুভ ফ্রম গ্রুপ। ক্লিক করলেই সে রিমুভ হয়ে যাবে, আমার মেইন সেন্টারে চলে ক্লায়েন্টের যাবে। রেটিং এর মতো দেখতে। হ্যাঁ, Then আমরা জর্জ কোরাম, দেখা গেল জর্জ কোরাম আগের থেকে আরো বেশি পারচেস করছে, তো তাকে আমি আপডেট করে এখন আমি গোল্ডে নিয়ে আসবো। জাস্ট অ্যাড করে অ্যাপ্লাইতে ক্লিক করলে সে গোল্ডে চলে যাবে। এভাবে হচ্ছে আমরা প্যাকেজের মধ্যে রেখে তাদেরকে বিভিন্ন অফার্স দিতে পারি। এটা বিভিন্ন সিম কোম্পানিগুলোতে এটা হচ্ছে বেশি হয়ে থাকে। সো এই ছিল আমাদের কন্টাক্ট। আপনারা যে কখন কন্টাক্ট গুলো অ্যাড করবেন, অ্যাড করার পর এটার যখন আপনার স্ক্রিনশট নিবেন, এটা হচ্ছে আমি একটু স্ক্রিনটা ছোট করে নিই। স্ক্রিনটা ছোট করার পর আপনারা হচ্ছে এই যে Ctrl+P দিয়ে নিতে হবে, ঠিক আছে? Ctrl+P দিয়ে হচ্ছে আপনারা এই ডকুমেন্টের স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আজকের ক্লাসে আমাদের এইটুকুই ছিল। আমরা যদি ফার্স্টে দেখি আমরা কি কি শিখেছি। আমরা হচ্ছে জেরো সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন জেনেছি। এরপর হচ্ছে সেকেন্ড ছিল জেরোতে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করেছি। অ্যাকাউন্ট ওপেন করার পর আমরা একটা কোম্পানি ক্রিয়েট করেছি। এরপর আমরা ড্যাশবোর্ড সম্পর্কে জেনেছি। আদার্স যে ফিচার্স বা মেনুগুলো আছে সেগুলো সম্পর্কে জেনেছি। এরপর হচ্ছে আমাদেরকে সেটিং ফাইলস মেনুর কাজ শিখেছি। দেন সেটিং করতে হয়েছে। অর্গানাইজেশন সেটিংসের মধ্যে আমরা অর্গানাইজেশন সেটিংস করেছি, ইনভয়েস সেটিং করেছি, ইউজার আপডেট করেছি, পেমেন্ট সেটিং করেছি। এরপরে আমরা ইউজার্স থেকে রোল চেঞ্জ করেছি। এটা ডকুমেন্ট অবশ্যই সাবমিট করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা যখনই জেরোতে নতুন করে একটা কোম্পানি ওপেন করবেন তখনই এসে আপনি আপনার রোলটা প্রথমে চেঞ্জ করে নেবেন, স্ট্যান্ডার্ড থেকে অ্যাডভাইজার করে নেবেন। এরপর হচ্ছে আমরা অ্যাডভান্স মেনুতে গিয়ে ট্যাক্স সেট আপ করেছি এবং কন্ট্যাক্ট অ্যাড করেছি। তো এই ছিল আমাদের জেরোর অ্যাসাইনমেন্ট। এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, কয়েকজন গ্রুপে যাদের যাদের প্রবলেম আছে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর থাকবেন। আর এখন যদি প্রশ্ন থাকে আজকে যে ক্লাস হলো এর মধ্যে আপনারা করতে পারেন, নয়তো আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। তো নিয়ে আপু, নিলাম। ওই যে জার্নাল এন্ট্রিগুলো তো আমরা নরমালি করি, ওই যে ডেবিট ক্রেডিট নিচে নিচে লিখি, বাট ওখানে টাইপ করতে গিয়ে দেখা যাচ্ছে যে এন্টার দিলে নিচে যাওয়া যাচ্ছে না। তো আমরা এগুলোর কোনো রুলস আছে যেভাবে করতে হবে? আচ্ছা, আপনি এমসিকিউ গুলো প্রপারলি করেন। এটা আমি আপনাদেরকে দেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন একটু বুঝতে পারেন আপনারা কতটুকু পারেন কি পারেন না। কেউ যদি জার্নালে গিয়ে বা এমসিকিউতে গিয়ে আটকে যান তাহলে বুঝবেন আপনি পারেন না, আপনার বেসিকটি স্টাডি করতে হবে। সো আপনারা জার্নাল গুলো খাতায় লিখে নিজেরা প্র্যাকটিস করতে পারেন। এই ফরম্যাটটা আচ্ছা নিচ্ছে না, বাট আপনি এমসিকিউ গুলো দিয়ে দেখেন এমসিকিউতে কত মার্ক আসে। শুধু এমসিকিউ গুলো তাহলে দিব? আবার কিভাবে প্র্যাকটিস করবো? এই লিংকে আবার ঢোকা যাবে প্র্যাকটিস করার জন্য? আপনাকে আলাদা মেইল ইউজ করতে হবে, এক মেইল দিয়ে আর সেকেন্ড টাইম দেওয়া যাবে। আচ্ছা, অন্য মেইল আছে। আচ্ছা, তাহলে আমরা শুধু এমসিকিউ গুলো আনসার করব, হ্যাঁ, জার্নালগুলো জার্নালগুলো খাতায় লিখে বাসায় প্র্যাকটিস করবেন, অ্যান্সার করে দেখবেন নিজে নিজে পারেন কিনা। যদি দেখেন আটকে যান আবার শিখবেন জার্নাল ভালো করে।
ম্যাডাম আর একটা মেইল দিয়ে যে প্র্যাকটিস করব ওইখানে তো ওই মেইলটা সেট করা না আমার মেইলটা। এখানে এটা একটা কোশ্চেন, এটা অ্যান্সার করতে হবে। সো আপনার এক মেইল দিয়ে আপনি সেকেন্ড বার পারবেন না। আপনি অন্য কোনো এই লিঙ্কটা কপি করে নিয়ে অন্য কোনো ব্রাউজার পেস্ট করে দেন আপনি ট্রাই করতে পারবেন। রফিক আহমেদ, আচ্ছা মেল কি সুইচ করা যায়? এই যে আমি এটা কপি করব, কপি করে নিয়ে আমি যেই মেইল দিয়ে এক্সাম দিয়েছি সেই মেইলে না গিয়ে আমি অন্য মেইলের ব্রাউজারে গিয়ে ক্লিক করব, ক্লিক করে এরপর আমি হচ্ছে অন্য মেইল দিয়ে আপু এক্সাম ওখানে দিতে পারবো। যেমন আমি এই মেইল দিয়ে একবার মেইলের করেছি, পাশে তো হবে না। সুইচ অ্যাকাউন্ট লেখা আছে, ওটা দিয়ে কাজ হবে না? ওই যে যারা যারা আবার দিতে চাচ্ছেন নাকি তাদের অন্য মেইলে গেলাম এটি আসে ইয়েটা পুরো এমসিকিউটা আসে না। আচ্ছা, আপু মেইলের পাশে তো সুইচ অ্যাকাউন্ট লেখা আছে, ওইটা দিয়ে কাজ হবে না? হ্যাঁ ট্রাই করে দেখ। আচ্ছা, যেই সুইচ যেমন অ্যাকাউন্টে আমি দিলে তো ইমেল মনে হয় দিয়ে, অন্য আচ্ছা মেইলটা ইমেল অ্যাড দিয়ে করা একবার যাবে। ট্রাই করেছি, হবে না। আমার নতুন ফ্রেশ কোনো মেল দিয়ে ট্রাই করতে হবে। ইমেল দিয়ে কখনো এক্সাম দেওয়া হয়নি। কমন একটা লিংক দেওয়া যায় যেটা প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা, আমি আপনাদেরকে পরবর্তীতে কিছু জার্নালের ডকুমেন্ট শেয়ার করব স্টাডি করার জন্য। রফিক আহমেদ অ্যাবসেন্ট, সিফাত আওয়াল প্রেজেন্ট, তারেক আজিজ অ্যাবসেন্ট, আহমেদ সায়েদ প্রেজেন্ট, সেলিম রেজা প্রেজেন্ট, উম্মে হানি দিনা প্রেজেন্ট প্রেজেন্ট। প্রেজেন্ট ওকে, শহীদুজ্জামান খান অ্যাবসেন্ট, আলামিন অ্যাবসেন্ট, জান্নাতুল ফেরদৌস জিনিয়া প্রেজেন্ট প্রেজেন্ট absent। আচ্ছা, প্রদীপ কুমার সরকার প্রেজেন্ট ছিলেন, তানিয়া প্রেজেন্ট ছিলেন, সজল হোসেন Yes, প্রেজেন্ট, present. উষাচিং মার্মা অ্যাবসেন্ট ছিলেন, শারাফাত কাইয়ুম প্রেজেন্ট, আবু মাসুম চৌধুরী সফরত অ্যাবসেন্ট, ফায়েজ হাসনাইন অ্যাবসেন্ট, নাহিদ হোসেন অ্যাবসেন্ট, সুজাতা সরকার প্রেজেন্ট ছিলেন, আরিকুল হক অ্যাবসেন্ট, রেজা রাব্বি প্রেজেন্ট ছিলেন, আফরিন খাতুন প্রেজেন্ট, মিজানুর রশিদ প্রেজেন্ট। কাইন্ডলি মিউট করে রাখবেন, যার প্রয়োজন নেই। অ্যাবসেন্ট, তনয় অ্যাবসেন্ট, সাজেদুল আলম জি আপু আছি। প্রেজেন্ট, ইমডি আবিদ অ্যাবসেন্ট, সাজেদুল ইসলাম আপু আমি আছি তো। সাজেদুল আলম একজন আছে, একজন সাজেদুল ইসলাম। আপনি ইসলাম প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট, আচ্ছা দুইজনই আছেন। সাজিদুল ইসলাম প্রেজেন্ট। হ্যাঁ। আচ্ছা, শাহিদুজ্জামান শাহিন অ্যাবসেন্ট। যারা অ্যাবসেন্ট তাদের নেমগুলো আবার নিচ্ছি। আচ্ছা, তনয় প্রেজেন্ট আছেন, ওকে। সুজাতা সরকারকে প্রেজেন্ট দিয়েছি। আবার বলি, শহীদুজ্জামান অ্যাবসেন্ট, আবিদ অ্যাবসেন্ট, তনয় প্রেজেন্ট, ওয়াসিম কুমার অ্যাবসেন্ট, আরিকুল হক অ্যাবসেন্ট, নাহিদ সরকার অ্যাবসেন্ট, ফায়েজ হাসনাইন অ্যাবসেন্ট, মাসুম চৌধুরী অ্যাবসেন্ট, উষাচিং মার্ম অ্যাবসেন্ট, এমডি তহিদুল অ্যাবসেন্ট, শহীদুজ্জামান অ্যাবসেন্ট, রফিক আহমেদ অ্যাবসেন্ট, তারেক আজিজ অ্যাবসেন্ট। ম্যাডাম ওই আমরা যে ডকুমেন্টগুলো প্রোভাইড করি, ডকুমেন্টগুলো আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনাদের যে গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন। আপলোড করে রাখার পর আপনাদের গুগল ড্রাইভে আপনারা একটা স্প্রেডশিট নিয়ে নেবেন। এই যে আমার মতো একটা স্প্রেডশিট নিয়ে নেবেন। স্প্রেডশিট নিয়ে আপনারা আপনাদের ডকুমেন্টগুলো এভাবে স্প্রেডশিটে কালেক্ট করে রাখবেন।
যেমন এখানে আমার নিজের ড্রাইভের লিংক আছে, আপনারা আপনাদের ড্রাইভের ডকুমেন্টগুলো আপলোড করে সেই ড্রাইভের লিংকগুলো এখানে পেস্ট করে রাখবেন। বিকজ আমরা হচ্ছে ডকুমেন্ট দিয়ে থাকি, আমরা যদি ডকুমেন্ট রিমুভ করে দিই সেক্ষেত্রে কিন্তু আপনার থেকে রিমুভ হয়ে যাবে। তো যেই ক্লাসের ডকুমেন্টগুলো দেই সবাই এভাবে কিন্তু ডকুমেন্টগুলো সংরক্ষণ করে রাখবেন। আমি প্রথম ক্লাসে বলেছি, আবার বলছি, পরবর্তীতে কিন্তু এগুলো পাবেন না। সো প্রতি ক্লাসে সংরক্ষণ করে রাখবেন। ম্যাডাম আমি একটু যেতে চাচ্ছিলাম, জুম্মাবার তো আজকে। হ্যাঁ চলে যান। আর কারো কোনো কোয়ারিজ থ্যাংক আছে? ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর আমাদের তো নেক্সট ক্লাস ঈদের পরে হবে, তো সবার ঈদ অনেক ভালো কাটুক। আর ঈদের খুশিতে হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ফাইনাল প্রজেক্টের কথা ভুলে গেলে হবে না, এই টাইমের মধ্যে ট্রাই করবেন যেন প্র্যাকটিস করে সব সাবমিট করতে পারেন। আপনারা যেতে পারেন, আর যাদের যাদের কোশ্চেন আছে তারা থাকবেন। আচ্ছা আপু, একটা কোশ্চেন ছিল। জি বলেন। ফাইনাল প্রজেক্টের জন্য যে পেপালের ডকুমেন্টসটা দেয়া হয়েছে ওইটার আচ্ছা, কোডিং ওইটা ল্যাঙ্গুয়েজে লেখা। হ্যাঁ আমি জানি, ওইটা আপনি যখন ডাউনলোড করবেন তখন ঠিক হয়ে যাবে। ওটা তো আসে না ডাউনলোড করলে, আসবে। কোডিং ল্যাঙ্গুয়েজে আসে। আসবে। আপনি ডাউনলোড করেননি, আচ্ছা। আপনি ডাউনলোড করলে আসবে সেটা। আচ্ছা ঠিক আছে। এনিওয়ান? আর কারো কোনো কোশ্চেন? জি সুজাতা সরকার, বলুন আপনি। হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা আপা আমি একটু বলি, তো জি ওই যে বলেন। যেটা বললেন যে এমসিকিউ যে টেস্টের যে লিঙ্কটা, হ্যাঁ ওই লিঙ্কটা কপি করে অন্য আরেকটা ব্রাউজারে গিয়ে পেস্ট করলাম। পেস্ট করলে মানে গুগল ব্রাউজারে গিয়ে পেস্ট করলে তাহলে পেস্ট করে ওপেন করব না, তো হ্যাঁ, অন্য মেইলের সাথে ট্যাগ করব কিভাবে? এই যে আমার এখানে আপনি মেসেঞ্জারে দিয়েছেন, এটা আপনি কপি করলেন, কপি করার পর এখানে আমার একাধিক মেইল আছে, হ্যাঁ আমি এখানে চলে আসবো, হ্যাঁ তারপর এই যে আমি পেস্ট করে জাস্ট এন্টারে ক্লিক করব। এই যে দেখেন আমার এখানে চলে আসছে, আমি এই মেইল দিয়ে এক্সাম দিইনি, এখন দিতে পারবো। এই যে হ্যাঁ এখন এইটা এটা তো গুগলে টেস্ট হলো না আপা? এখানে টেস্ট দিলেই আমার কাছে চলে আসবে। এটা তো আমি একটা গুগল শিট দিয়েছি, এখানে আপনি গুগলে টেস্ট দিচ্ছেন, আমি যে কোশ্চেন দিয়েছি সেটাই টেস্ট দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না এটা এমনি কি অন্য কোনো মেইলের সাথে অ্যাটাচ করতে হবে না? আপনি অ্যাটাচ করবেন না, আপনি জাস্ট এই লিংকটা কপি করে ব্রাউজারে পেস্ট করবেন, অন্য মেইলের ব্রাউজারে পেস্ট করবেন যেটা আপনি ইউজ করেননি। আচ্ছা একটা স্টুডেন্ট এক মেইল দিয়ে একবারই এক্সাম দিতে পারবে। আচ্ছা। আর কারো আচ্ছা কোনো আপা, জি, এতদিন তো বলেন। আমি চ্যাট বক্স দেখতাম, কিন্তু আজকে আমি চ্যাট বক্সটা দেখতে পাচ্ছি না কেন? এটা সামহাউ টেকনিক্যাল ইস্যুর কারণে দেখতে পাননি। হুম, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? আর আপা আমি আরেকটু শেয়ার করি, আমার ওই বলেন। সামনের মাসে আমি তো ব্যাংকে চাকরি করি, আমার জি একটু পরীক্ষা টরীক্ষা আছে আর কি। হ্যাঁ তো যার জন্য আসলে আমিও খুব একটা বেশি ইকুইপ হতে পারি নাই। তো এখন এই জিনিসগুলো কি আমি পরে স্টাডি করে সেটা কি সম্ভব হবে আর নিজকে আপডেট করা? আচ্ছা, সেক্ষেত্রে আপনার যদি খুব ইমার্জেন্সি কোনো কাজ থাকে বা যেমন অডিট থাকে অনেকের অ্যাকাউন্টসে যারা জব করে, সেক্ষেত্রে পসিবল হয় না। এই ধরনের যদি কোনো ইস্যু থাকে আপনি ট্রাই করবেন এই বন্ধের মধ্যে যেন অনেকটুকু আপনি শেষ করে ফেলতে পারেন, যতটুকু পসিবল হয়। আচ্ছা আচ্ছা নইলে আপনি খুব পিছিয়ে পড়বেন, কমপ্লিট করতে পারবেন না, কোর্স শেষ হয়ে যাবে আপনার, শেষ হবে না, তখন কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন না। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আপনাদের মধ্যে ঢাকায় থাকেন কে কে? যদিও অবশ্য অনেকে চলে গিয়েছে, ক্লাসে জিজ্ঞেস করা উচিত ছিল। আপনারা কি ঢাকায় জি আমি থাকেন নাকি ঢাকার হ্যাঁ বাহিরে? আমি ঢাকায় আপা। আচ্ছা ঠিক আছে, কারো মনে হয় কোনো কোশ্চেন নেই, সো আমি লিভ নিচ্ছি আজকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
হুম